তো আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর নবম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির নবম ক্লাস। তো গত 8টা ক্লাসে আমরা একটু আস্তে আস্তে পড়ছি, আজকে আমরা একটু বেশি পড়বো। তো আমাদের গতি একটু বেড়ে যাবে। তো তার আগে গতি বাড়বে তার মানে এই না যে আমরা একেবারেই আপনারা কিছু বুঝবেন না এইভাবে পড়বো, বিষয়টা তা না। সবাই সবকিছু বুঝবেন, বাট একটু বেশি পড়বো বা টেকনিক্যালি একটু বেশি আগাতে হবে, যেহেতু আপনারা সবাই অবগত আছেন যে বার কাউন্সিলের যে একটা মানে অফিসিয়াল নোটিশ না আসলেও আপনারা যে একটা খবর জানতে পারছিলেন যে হাইকোর্ট ডিভিশনের ভাইভা হবে এত তারিখ থেকে, আর আপনাদের যে জজ কোর্টের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে এটা হবে এত তারিখ থেকে। তো ওটার কিন্তু প্রথমটার সাথে কিন্তু ঘটনা মিলে গেছে, মানে হাইকোর্ট ডিভিশনের এই তো আগামী পরশুদিন থেকে ভাইভা শুরু। তো আপনাদেরও যারা এখনো রিল্যাক্স মুডে আছেন যে সার্কুলার দেখ সার্কুলার দেখ, তো এটা সার্কুলারের জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই, আর এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা এখনো মনে করেন যে স্যার আমরা কি শেষ করতে পারবো কিনা, হ্যাঁ ইনশাল্লাহ পারবো, সমস্যা নাই। সার্কুলার যদি দিয়ে দেয় বিকেলে দুই একদিন আমরা বেশিও পড়বো, সমস্যা নাই। বুঝতে পারছেন, যাতে আমরা কোর্স শেষ করা যায় এই আর কি। তো আমরা আজকে শুরু করব। গতদিন আমরা শুরু করেছিলাম মুসলেকা। মুসলেকা, তো মুসলেকা সম্পর্কে আমাদের শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকা এই সম্পর্কে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির 406 ধারা থেকে 400 সরি 106 ধারা থেকে 106 ধারা থেকে 126 ক, 106 ধারা থেকে কত, 126 ক। এবং তার আগে আমরা বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধির 106 থেকে 153 ধারা পর্যন্ত যে ধারাগুলো, এগুলা হচ্ছে শুধু এখতিয়ার কার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ। তো একজন আমাকে এই ক্লাসের পরে একজন প্রশ্ন করছিল যে স্যার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে বিশেষ ম্যাজিস্ট্রেট, তারপরে বিচারিক ম্যাজিস্ট্রেট, এগুলা কোনটা কি করে, এটা বুঝবো কিভাবে? তো ঠিক আছে, তো আপনি জাস্ট আপাতত দুইটা ম্যাজিস্ট্রেট বুঝবেন, যে বিচারিক ম্যাজিস্ট্রেট যারা তারা হলো মামলার বিচার কার্য পরিচালনা করে, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা তারা বিচার কার্য পরিচালনা করে না, তারা ফৌজদারি কার্যবিধি অনুসারে তাদের এই 106 থেকে 153 পর্যন্তই তাদের ফাংশন আছে। আর তাদের কাছে যারা কোর্টে যান তারা জানবেন যে 107 থেকে 110 ধারার মামলা করা হয়, যেটারে অ্যাকচুয়ালি সিআর মামলা বলে না, ওটার বলে পিটিশন মামলা। আর মামলা করা হয় 144 145। তো যাই হোক, তো গতদিন আমরা শুরু করার পর শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকা আমি একটু রিভিউ করে দিই যে শান্তি রক্ষার মুসলেকা এবং সদাচরণের মুসলেকা, মুসলেকা কেন দেওয়া হয়। এই যে যে 106 থেকে 126 কয় জায়গায় দুই প্রকার মুসলেকার কথা বলছে, একটা হলো শান্তি রক্ষার মুসলেকা আর একটা হচ্ছে কি সদাচরণের মুসলেকা। এই শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকা কোনো অপরাধ না। কি বলেন, কোনো অপরাধ বা আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে বা দণ্ডবিধি অনুসারে বা প্রচলিত অন্য কোনো আইন অনুসারে অপরাধের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মধ্যে মুসলেকা পড়ে না। কারণ শান্তি রক্ষার মুসলেকার আদেশ দেওয়া হয় বা সদাচরণের মুসলেকার আদেশ দেওয়া হয় কখন জানেন, যখন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যদি এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয় যে আরিফ সাহেব কোনো জায়গায় শান্তি ভঙ্গ করতে পারে বা বিথিকা কারোর সাথে অসদাচরণ করতে পারে, তখন তাকে আগে ভাগে ডেকে আদালত কি করে দেয়, সতর্ক করে দেয় যে আপনি এতকাল পর্যন্ত কোনো শান্তি ভঙ্গ করবেন না বা এতকাল পর্যন্ত কোনো অসদাচরণ করবেন না। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম সিকিউরিটি ফর কিপিং দা পিস, এটা আছে আপনার 106 এবং 107। তো তার মধ্যে 106 এবং 7-এ আছে শান্তি রক্ষার মুসলেকা। দুইটার পার্থক্য কি, 106-এ যে শান্তি রক্ষার মুসলেকার আদেশটা দেয় এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয় না, এটা দেয় বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, কখনো কখনো আপিল আদালত, আর কখনো কখনো হাইকোর্ট ডিভিশন তার রিভিশন ক্ষমতা প্রয়োগ ফেলে। এটা হলো 106। তো আপনি মনে রাখবেন 106 দ্বারাই যে শান্তি রক্ষার মুসলেকা এটা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয় না। এবার আসি, এবং 106 ধারার যে মুসলেকার, এটাকে আর একটা ভাষা বলে দণ্ডিত হবার পরে। দণ্ডিত হবার পরে, এটা দণ্ডিত হবার পরে এটার অর্থ কি? ধরেন একজন চোর, উদাহরণস্বরূপ বলি, একজন চোর তারে আদালত বিচার শেষে 1 বছরের কারাদণ্ড দিছে এবং বলল যে আপনি 106 ধারায় 3 বছরের সদাচরণের মুসলেকা দিবেন। কয় বছরের? 3 বছরের। এখন তাহলে চোর তো অলরেডি একটা কাজ করে শাস্তি পেয়ে গেছে, আর যখন সে সাজা খেটে বের হবে তখন থেকে তার মুসলেকার মেয়াদ
শুরু হবে। মানে এতদিন যাবত, 3 বছর যাবত সে কি বজায় রাখবে? শান্তি বজায় রাখবে। তাহলে পরীক্ষা যদি আসে যে শান্তি রক্ষার মুসলেকার তামাদি মেয়াদ, মানে শান্তি রক্ষার মুসলেকার সময় শুরু হয় কখন থেকে? যদি জেল হাজতে থাকে তাহলে জেল হাজত থেকে কি মুক্তি পাওয়ার পরে, জেল হাজতে থাকাকালীন সময় কিন্তু শুরু হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 107 ধারায় যে শান্তি রক্ষার মুসলেকা, এটা মনে রাখবেন, 107 ধারায় শান্তি রক্ষার মুসলেকা দেয় হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে, জেলা ম্যাজিস্ট্রেট। এটা হলো অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ কত বছরের জন্য? 1 বছরের জন্য। কতদিন আমরা পড়ছিলাম, আপনার মনে আছে কিনা? আর 108 থেকে 110 আছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, মানে আপনার সদাচরণের মুসলেকা 108 থেকে কত ধারা? 110। প্রথমেই বলে রাখি যে সদাচরণের মুসলেকা কখনো বিচারিক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে না। সদাচরণের মুসলেকা মানেই সেটা জেলা ম্যাজিস্ট্রেট অথবা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তো 108 ধারায় বলছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে সদাচরণের মুসলেকা। যদি কেউ রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচার করতে চায় তাহলে ওই ধরনের বিষয় থেকে কি রাখা? বিরত রাখা। কয় বছরের জন্য? 1 বছর। 109 বললো আপনার ভবঘুরে আর কি সন্দেহভাজন, ভবঘুরে সন্দেহভাজন, এটাও কয় বছর? 1 বছর। আর সর্বশেষ যে 110, এটা হচ্ছে অভ্যাসগত অপরাধী, এটা কত বছর? 3 বছর। তাহলে আপনি এভাবে মনে রাখবেন যে 106-এ 3 বছর, 110-এ 3 বছর, আর মাঝের মাঝের গুলো কত? 1 বছর। আর টেকনিক্যালি মনে রাখবেন যে শান্তি রক্ষার মুসলেকা বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচার আদালত দিতে পারে, কিন্তু সদাচরণের মুসলেকা কখনো বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচার আদালত দিতে পারে না। ঠিক আছে? তো আমরা জানি, কতদিন এই পর্যন্তই পড়েছিলাম, আমরা জানি যে আমরা জানি যে আপনার তাহলে 106 3 বছর, 107 1 বছর, 8 1 বছর, 9 1 বছর, 10-এ কয় বছর? 3 বছর। এখন এই অধ্যায়টা হচ্ছে 106 থেকে 126 ক। শুনেন, 106 থেকে কত? তাহলে এই যে 106 থেকে 110, এই জায়গা জাস্ট কোন বিষয়ের মুসলেকা কত বছর মেয়াদ এটা বলছে। কিন্তু এই ধরনের মামলা, পিটিশন মামলা কিভাবে করবেন, আদালত কি অনুসরণ করবে, সমন দিবে নাকি শোকজ নোটিশ দিবে, হাজির হবে ওয়ারেন্ট দিবে নাকি সমন দিবে, তারপরে অনুসন্ধান করে কি মুসলেকার নির্দেশ দিবে নাকি অব্যাহতি দিবে, তো এই বিষয়গুলো আলোচনা করছে আপনার 112 থেকে 126 ক। কত বলেন? 112 থেকে 126 ক। তো এই বিষয়গুলো যে কোন কোন পদ্ধতি অনুসরণ করে, এই 112 থেকে 126 ক এটা সদাচরের মুসলেকার ক্ষেত্রে অনুসরণ করবে, এটা শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রেও কি অনুসরণ করবে। তো এর জন্যই আপনাদের আলাদা একটা পেজ আমি দিছি, দেখেন অনলাইনেও আমি দিয়ে দিছি, সবাই গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়েন, আমরা একটু পড়া শুরু করি। দেখেন, এবং এই পেজটা পড়লে সাথে আপনি যে আমরা এখানে যে আনুষঙ্গিক যে আলোচনা করেছি, তাহলে আপনার লিখিত পরীক্ষার জন্য এই প্রশ্নটা হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি যে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। মুসলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে আন্ডারলাইন করেন 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা? 112 থেকে 119। তো প্রথমে আমরা চলে আসি কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানো, এটাকে ইংরেজিতে বলে কি? শোকজ। শোকজ নোটিশ বা কারণ দর্শানো নোটিশ। ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোন ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে, আন্ডারলাইন করবেন, তাকে 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। মানে আপনি যখন ধরেন নির্বাহী ওনার একটা মাসুদ, আপনি যখন 107 থেকে 110 ধারায় যখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যখন একটা মামলা করবেন, তাহলে মামলা ফাইলিং এর সাথে সাথে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি দিবে? শো কজ নোটিশ দিবে। এক কত ধারায়? 112 ধারায়। কাকে শোকজ নোটিশটা দিবে? যার বিরুদ্ধে মামলাটা করা হলো তাকে শোকজ নোটিশ দিবে কত ধারায়? 112 ধারায়। দেখেন, কারণ দর্শানো নোটিশে আন্ডারলাইন করেন অভিযোগের সারমর্ম, মুসলেকার কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। ধরেন আমাদের বিথিকা বিশ্বাস এসে আরিফ সাহেবের বিরুদ্ধে, উদাহরণস্বরূপ আমি বলি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে
107 ধারার একটা পিটিশন মামলা করছে। তো ওনার মামলা ফাইলিং এর পরে করার পরে আরিফ সাহেবরে আদালত একটা কারণ দর্শানো নোটিশ দিবে। কারণ দর্শানো নোটিশে পীঠিকা যে অভিযোগটা করছে অভিযোগের কি থাকবে, সারমর্ম থাকবে। তারপরে মুচলেকার কার্যকাল, এই মুচলেকাটার মেয়াদ 6 মাস নাকি 1 বছর নাকি 2 মাস, এটার কি থাকবে কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। এরকম একটা নোটিশ যাবে ওনার কাছে এবং লেখা থাকবে যে কেন আপনি এতদিনের মুচলেকা সম্পাদন করবেন না, আপনি কারণ দর্শান। আদেশটা কিন্তু এখনো দেয় নাই, ওনারা জাস্ট কি বলছে, কেন আপনাকে এতদিনের সদাচরণের শান্তি রক্ষার মুচলেকার আদেশ দেওয়া হবে না একজন স্থানীয় জামিনদারের জিম্মায়, আপনি কি কারণ দর্শান। এই কারণ দর্শানো নোটিশটা দিচ্ছে কত ধারায়, 112 ধারায়। দেখেন, আন্ডারলাইন করেন, 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। অর্থাৎ যার বিরুদ্ধে মামলা করছে ওই ব্যক্তিটা যদি ওই মুহূর্তে আদালতে কি থাকে, উপস্থিত থাকে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, এটা পড়ে শোনাতে হবে। তাহলে 112-তে দিল হলো কারণ দর্শানো নোটিশ, এবং তাকে, সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে পড়ে শোনাবে। এটা কততে, 113। মনে রাখা খুব বেশি কঠিন না, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়লে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে মামলা করলে কারণ দর্শানো নোটিশ দিলে 112-তে, এবং আপনাকে পরীক্ষায় জিজ্ঞাসা আসতে পারে যে কারণ দর্শানো নোটিশে কি উল্লেখ থাকবে, অভিযোগের সারমর্ম, তারপরে মুচলেকার কার্যকাল, তারপরে জামিনদারের সংখ্যা, এইগুলা আর কি। আর যদি ওই ব্যক্তি স্বয়ং ওই মুহূর্তে আদালতে উপস্থিত থাকে তাহলে কি হবে, তাকে পড়ে শোনাতে হবে। ধন্যবাদ। পরের পয়েন্টটা আমরা চলে আসি, দেখেন, সমন অথবা ওয়ারেন্ট জারি। আমাদের এতদিনে একটা ধারণা হয়ে গেছে যে সমন কেন জারি করা হয়, ওয়ারেন্ট কেন জারি করা হয়। সমন নর্মালি দেয় কাউকে কোনো বিষয়ে কি করা, অবগত করা। আর ওয়ারেন্ট মানে হলো অবগত করে তারে সম্মানের সহিত পুলিশ ধরে নিয়ে আসছে। জি। তো দেখেন, তাহলে ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে। এটার অর্থ কি, যার প্রতি কারণ দর্শানোর নোটিশ দিল, একটু আগে আমরা বললাম, সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে কারণ দর্শানোর নোটিশে কি আছে এটা পড়ে শোনাবে। এটা বলছে কততে, 113। এখন যার বিরুদ্ধে আপনি মামলা করছেন তাকে কারণ দর্শানোর নোটিশের সাথে সাথে তার প্রতি একটা সমনও যাবে। তার প্রতি কি যাবে, সমন যাবে। সমনের মাধ্যমে জানানো হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, অমুক তারিখে আপনার কি দিতে হবে, হাজিরা দিতে হবে। তাহলে সমন দিবে হলো কখন, যদি সে আদালতে কি না থাকে, উপস্থিত না থাকে, অথবা উক্ত ব্যক্তি যদি, আন্ডারলাইন করবেন, আইনগত হেফাজত বা জিম্মায় থাকে, তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে হবে। ধরেন মামলা করা হয়েছে, এ ওনা হোসেনকারীর একটা দেন, আর আছে, দেন দেন। ধরেন ধরেন মামলা করা হয়েছে যার বিরুদ্ধে, আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করছে, আরিফ সাহেব বাড়িতে আছে, উনি আদালতে নাই, তাহলে উনারে কি দিবে, সমন। যদি আরিফ সাহেব অলরেডি আর একটা মামলায় গ্রেফতার হয়ে আছে, মানে অলরেডি সে আর একটা মামলায় কি আইনগত হেফাজতে আছে, তখন আর তারে সমন দিবে না, তখন তারে কি দিবে, ওয়ারেন্ট দিবে। তো সমন অথবা ওয়ারেন্ট উভয়ই আলোচনা করছে কত ধারায়, 114 ধারায়। এখন আমি আবার একটু বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যে তাহলে কারণ দর্শানোর নোটিশ দিছে কততে, 112। সে যদি উপস্থিত থাকে পড়ে শোনাচ্ছে কত, 113। তারপরে সমন দিচ্ছে 114-তে। আর যদি সে অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকে ওয়ারেন্টও দিবে কততে, 114-তে। এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কারণ দর্শানোর নোটিশও দিল আবার সমনও দিল, এটার কারণ কি, তাহলে কোনটা দিবে, কারণ দর্শানোর নোটিশ দিবে নাকি সমন দিবে। এটার ব্যাখ্যা দিছে 115 ধারায়। দেখেন, সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানো নোটিশ সংযুক্ত।
মানে দুইটা জিনিসই একসাথে দিতে হবে, কারণ দর্শানো নোটিশের সাথে যুক্ত করবে সমন, অথবা কারণ দর্শানো নোটিশের সাথে যুক্ত করবে কি, ওয়ারেন্ট। বুঝতে পারছেন? দুইটা আলাদা যাবে না, দুইটা কি একই সাথে। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ বললেন একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। তাহলে সমন বা ওয়ারেন্ট দিতে হবে কি একসাথে। তো এখন আমি একটু বিথিকা বিশ্বাস কাছাকাছি আছেন। বিথিকা বিশ্বাস বলেন যে, বলেন তো আপনি আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করলেন, 107 ধারার মামলা। এখন আরিফ সাহেব যদি ওনার বাড়িতে থাকে, তাহলে আদালত ওনার প্রতি কি কি ইস্যু করবে, কি কি দিবে ওনারে? আর উনি যদি আর একটা মামলায় কারাগারে থাকে, তাহলে আদালত ওনারে কি কি দিবে বলেন? কারাগারে থাকলে তো করেন, আর বাড়িতে থাকলেই সময় দিলেন। খালি ওয়ারেন্টার সমান, আর কিছু যাবে না? কারণ দর্শানোর নোটিশ তো অবশ্যই থাকবে। কারণ দর্শানোর নোটিশের সাথে হয় সমন যাবে অথবা কি যাবে, ওয়ারেন্ট যাবে। আর এই কথাটাই বলা হয়েছে কত ধারায়, তো জি। তাহলে আবার একটু মিলাই দেখেন, 112তে দিল কারণ দর্শানোর নোটিশ, সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে পড়ে শোনাবে কত, 113। সমন আর ওয়ারেন্ট দিবে কততে, 114। আর সমন বা ওয়ারেন্ট আর কারণ দর্শানোর নোটিশ একসাথে যুক্ত করে দিবে, এটা কত, 115। ধন্যবাদ। এখন আমরা চলে আসি, দেখেন ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে গোল দিবেন শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। শান্তি রক্ষা শব্দটা বললেন, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিয়ে আন্ডারলাইন করবেন আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। একটু বোঝার আছে। পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আসতে পারে যে কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। শান্তি রক্ষা কত দাঁড়ায়? আমরা নর্মালি যারা কোর্টে যাই, কোর্টে যারা প্র্যাকটিস, এটা ছাড়াও মেইনলি যেটা জানেন সেটা হলো, আচ্ছা সেটা হলো যে সাধারণত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে যে সকল মামলা চলমান থাকে, ফেয়ার মামলার ক্ষেত্রে, ফেয়ার মামলা কি, যে মামলাটা বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি দায়ের করা হয় সেটাকে কি বলে, ফেয়ার মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস, সামনে আমরা পড়বো। তো ওই মামলায় দেখা গেল যে একজন আসামি, সে বয়োবৃদ্ধ, সে অসুস্থ হইতে পারে, সে মহিলা হইতে পারে, বা সে আদালত থেকে অনেক দূরে বসবাস করে, তখন তার প্রতি তারিখে তারিখে হাজির হওয়া তার জন্য একটা কি কষ্টসাধ্য ব্যাপার। তখন আদালতের কাছে উকিল সাহেব আবেদন করে 205 ধারায় যে আমার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক, কাকে, আমার আসামিকে। আর তার পরিবর্তে প্রতি তারিখে তারিখে হাজিরা দিবে কে, কত ধারায়, 205 ধারায়। সো নর্মালি আমরা যেটা জানি যে ব্যক্তিগত আসামিকে মানে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত ধারায়, 205 ধারায়। এবং 205-এর ওখানে আমরা নর্মালি পড়বো, ওখানে জাস্ট বলা আছে যে মামলা শুরু হয় সমনের মাধ্যমে, যে মামলা শুরু হয় কি সমনের মাধ্যমে, বাট অ্যাকচুয়ালি ওখানে সমনের মাধ্যমে হলেও আদালত পাড়ায় সমন ওয়ারেন্ট সব মামলারই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়, 205 ধারায়। ঠিক একই ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ব্যক্তিকেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার বিধান আছে কত ধারায়, 116 ধারায়। বাট সেটা মামলা হতে হবে কিসের মুসলেকা, শান্তি রক্ষা মুসলেকা। বুঝতে পারছেন? এছাড়াও যারা মনোযোগ দিয়ে শুনেন, এছাড়াও তাহলে অভিযুক্ত ব্যক্তিকে হাজিরাতে অব্যাহতি শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে 116, আর সিআর মামলার ক্ষেত্রে কত, 205। বাট অ্যাকচুয়ালি সিআর জিআর উভয়ই 205। বাট পরীক্ষা যদি আসে স্পেসিফিক যে কোন ধরনের মামলার ক্ষেত্রে সিআর মামলা, তাও সেই সিআর মামলা শুরু হয়েছে সমনের মাধ্যমে, এটা পরে পড়বো, সমস্যা নাই। যদি বলে নালিশকারীর ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি, 247 কাগজ পাইছেন আছে, নালিশকারীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এটা কত ধারায়, 247 ধারায়। একটু অপেক্ষা করেন, 1 মিনিটের বিরতি একটু। আচ্ছা সাইলেন্ট,
সাইলেন্স সাইলেন্স, শুনেন, এই ভাই শুনেন, যা বলি। তাহলে শান্তি রক্ষার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত দাঁড়ায়? 116 দাঁড়ায়। নালিশি মামলার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত দাঁড়ায়? 205 দাঁড়ায়। এতক্ষণ যে দুইটা বললাম এই দুইটাই হচ্ছে কি, মানে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। কিন্তু নালিশকারীর ক্ষেত্রেও, যিনি মামলাটা দায়ের করেন, বাদীর ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে যদি তিনি সরকারি কর্মচারী হন। 247 ধারা, এগুলা সামনে আমরা বিস্তারিত পড়বো, বাট আপনাদের একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এছাড়াও যদি কখনো, একটু জানাই রাখি যে সাক্ষীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, সাক্ষীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, যে সাক্ষীর আশা লাগবে না, 503 ধারা। কত ধারা? 503 ধারা। আর একটা আছে, সেটা হলো 540A। সেটা হলো যখন একাধিক কোনো মামলায় একাধিক আসামি থাকে, তো সাধারণত যখন জবানবন্দি জেরা হয় বাদী পক্ষের, তখন আসামিদের উপস্থিত থাকা লাগে। আসামিদের কি উপস্থিত থাকা লাগে? দেখা গেল 5 জন আসামি, এখন 3 জন আসে নাই, 2 জন আসছে, তাহলে ওই 3 জনের অনুপস্থিতিতে আইনজীবী উপস্থিত থাকলেই জেরা চালিয়ে নেওয়ার যে আবেদন, এই দরখাস্তটা দিতে হয় কততে? 540A। তাহলে এগুলো সামনে আমরা আলোচনা করব, সমস্যা নাই। আপাতত মনে রাখেন যে অভিযুক্ত ব্যক্তির শান্তি রক্ষার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা কত দাঁড়ায়? 116 দাঁড়ায়। আমরা চলে আসি অনুসন্ধান। দেখেন ভাই, দেখেন, সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করে। একটু আমি বলে রাখি, 100 নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচারটা হয়, আমরা যদিও বিচার বলি, বাট আইনের ভাষায় এটা বিচার বলে না, এটা বলে কি? অনুসন্ধান। ঠিক আছে, তাতে আপনার 144 145 আর 107 থেকে 110 নির্বাহী ম্যাজিস্ট্রেট কখনো বিচার করতে পারে না, এগুলার ক্ষেত্রে পারে না, এটার বলে হচ্ছে কি? অনুসন্ধান। এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে, সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। তাহলে ওই যে আপনার সমন দিল, ওয়ারেন্ট দিল, বা কারণ দর্শানোর নোটিশ দিল, সে তো হাজির হবে। হাজির হওয়ার পরে উভয় পক্ষের উপস্থিতিতে যে কার্যক্রমটা হয়, বা আদালত ইচ্ছা করলে অনেক ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণও করে, এটারে বিচার বলে না, এটারে কি বলে? এখন মজার বিষয় শুনেন, সেটা হলো কোর্টে আমরা যখন, আপনি যখন কোনো 107 ধারার, উদাহরণস্বরূপ বলি, 7 ধারার মামলা লিখলে লিখেন যে 107/117 সি লেখেন, সি 117 কত? ইভেন বড় বড় ড্রাফটিং এর বইতেও 117 সি লেখা আছে, বাট আপনি যদি মূল আইন দেখেন, এখানে 117 সি নাই, এখানে আছে 117 উপধারা 3। কি বলেন? 117 সি নাই, আছে কি? 117 উপধারা 3। তো এখন আপনি আবার 117 উপধারা 3 লিখতে গেলে আপনার সিনিয়র আবার আপনারে মানে বলবেন যে মাতব্বর হইছো বেশি, 117 সি তো চলে, 3 কোথায় পাইলা? এখন শুনেন, ওই জায়গায় ভালোভাবে দেখবেন, ওই জায়গায় 117 সি নাই। এখন আমরা দরখাস্তে 107-এর সাথে 117 সি বা 117 3টা কেন দেয়? 3 হচ্ছে যে, আহ, আপনারা জানেন যে মামলা চলাকালীন সময়ে যদি কোনো আদেশ দেয়, সেটা হলো অন্তর্বর্তীকালীন আদেশ। কি বলেন? অন্তর্বর্তীকালীন আদেশ, অর্থাৎ যার বিরুদ্ধে, যে বিথিকা যে আরিফ সাহেবের বিরুদ্ধে 107 ধারার মামলাটা করলো, এখন আদালতের কাছে যদি আপাতত গুরুতর মনে হয়, বিথিকা আবেদন করতে এই ধরনের 117-3-এ তার মুস্তেকা আদেশ দিতে মর্জি হয়। তার মানে হলো যে কোন প্রকার সাক্ষ্য গ্রহণ ট্রহণ ছাড়া ওই আপনার অনুসন্ধান পেন্ডিং, অনুসন্ধান এখনো শেষ হয় নাই, এই অবস্থায় যেহেতু যদি মনে হয় যে আরিফ সাহেব আসলেই বিপজ্জনক লোক, তাহলে আদালত আরিফ সাহেবকেই সাথে সাথে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের বা সদাচরণের মুসলেকা সম্পাদনের নির্দেশ দিবে কততে? 117-3। ঠিক আছে? আর যখন আদালত সকল প্রসিডিং শেষ, মানে উভয় পক্ষের শুনছে, শোনার পর সাক্ষী থাকলে সাক্ষীদেরও দিয়ে শুনছে, তারপরে যদি মুসলেকার আদেশটা দেয়, সেটা দেয় 118-তে। কত বলেন? 118। মানে আদালতের কাছে যদি আপনি ইমার্জেন্সি ভাবে মুসলেকার চান অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, তাহলে আপনি ডেফিনেটলি 118-তে চাইবো না, আমি চাইবো কততে? 117। আমার তো দরকার আগে আগে, আদালত আগে না দিলে পরে 118-তেই দেখ, কিন্তু আমি তো চাওয়ার সময় তো আর কম চাইবো না, চাওয়ার সময় তো আমি সাথে সাথেই
চাবো। এই কারণে 107-এর সাথে দেওয়া হয় কত, 117-র 3 বা 117-র সি। এবং এই ধারাটা অনেক বড় ধারা, ওখানে গিয়ে মোটামুটি আপনারা পড়লে বুঝতে পারবেন যে মুসলেক আপনার অনুসন্ধান শেষ হওয়ার পূর্বেই, অনুসন্ধান কি শেষ হওয়ার পূর্বে আদালত যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তি একজন, মানে তার এখনই মুসলেকা সম্পাদনের নির্দেশ দেওয়া দরকার, তাহলে দিতে পারবে কততে, 117-র 3। বুঝলেন? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমি আবার একটু রিভিউ করি, সবাই একটু তালে তাল লাগান যে আহ, 107 থেকে 110 ধারার মামলা যখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করবেন, উনি আপনার যে পিটিশন এটা অ্যাকসেপ্ট করার পরে উনি অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিবে কততে, 112। এরপরে ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে পড়ে শোনাবে কত, 113। যদি উপস্থিত না থাকে সমন দিবে, আর অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকলে ওয়ারেন্ট দিবে কত, 114। কারণ দর্শনের নোটিশ, সমন অথবা ওয়ারেন্ট একসাথে যাবে কত, 115। অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে, শান্তি রক্ষার কত, 116। যে ইনকোয়ারিটা আছে এটা সম্পাদন করবে কততে, 117-তে। এবং ইচ্ছা করলে, আমি আবারও বলি যে এখানে উনি ইচ্ছা করলে অন্তর্বর্তীকালীন মুসলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারে। এবার দেখেন মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান। 118 ধারা অনুসারে 117 ধারায় উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে কি দিবে, আদেশ দিবে। মানে ইনকোয়ারি শেষ, আদালতের কাছে যদি মনে হয় যে আরিফ সাহেব আসলেই শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে ওনারে মুসলেকা সম্পাদনের আদেশ দিবে কততে, 118। আর ওই মামলা চলাকালীন সময়ে যদি আদেশটা দিত তাহলে দিত কততে, 117-3। 117-3, জি। উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির গোলদেন 406 ধারা শব্দটা গোলদেন কত ধারায়, 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে। আমরা 2টা আপিলের ধারা পেয়ে গেছি। কতদিন পেয়েছিলাম আমি মনে করাই দিই। পাঁচ। মুসলেকার যে, সরি মানে সম্পত্তি ক্রয় পুনরুদ্ধারের আবেদন যদি না মঞ্জুর হয় 89 ধারায়, তখন আপিল করা যেত 405 ধারায়, মনে আছে কিনা। আর আজকে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার যে আদেশটা দেয় কততে, 118-তে। এটার বিরুদ্ধে প্রতিকার কি, 406 আপিল। আপনি জাস্ট মনে রাখেন 406 আপিল। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, আচ্ছা তার আগে একটা মজার বিষয় বলে রাখি, এর এর মধ্যে আবার অনলাইনে আছে 39 জন, আমি সহ 40, আর এই জায়গায় আপনারা 20-25 জন আছেন। এর মধ্যে অনেকে আছেন লজ্জায় না বললেও, অনেকে যদি জিজ্ঞেস করি যে মুসলেকা জিনিসটা কি, কেউ বুঝাই বলতে পারবেন না। অনেকের মনে প্রশ্ন আসে মুসলেকা আসলে কি। দেখি আরিফ সাহেব 30 সেকেন্ডের মধ্যে একটু বলেন যে আপনার ধারণা কি। মুসলেকা, এটা তো আমি তাকে মুসলিকা দিচ্ছি। হ্যাঁ, মুসলেকা কি, মুসলেকা কি আমাদের জানি না। মুসলেকার সংজ্ঞা দেন, মুসলেকা জিনিসটা কি। মুসলেকা, মুসলেকা বিষয় হচ্ছে যে কোর্টে একটা অর্ডার দিছে, এই অর্ডারটা হয়ে গেছে 30 সেকেন্ড। আচ্ছা মাসুদ বলেন, মাসুদ বলেন, মাসুদ বলেন। বলতে স্যার একটা লিখিত ঠিকানামা বলতেছে, এটা আদালতে লিখিত ড্রাফট আকারে জমা দিতে হয়। আদালত ওইখানে ওই লিখিত ওইটার সাথে এটা ধন্যবাদ মাসুদ। কারণ বলছেন যে অঙ্গীকারে অঙ্গীকারে আচ্ছা যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ। মুসলেকা হচ্ছে যে আপনি একটা অঙ্গীকারনামা দিয়ে যাচ্ছেন যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে বা না ঘটে তার জন্য আমি এরূপ কি থাকবো, নাই থাকবো। এবং ওখানে বলা থাকে যে এই মুসলেকার টাকার পরিমাণ থাকে যে 5,000 টাকার বন্ডে, কি 5,000 টাকার বন্ডে। এবং একজন জামিনদার থাকে। জামিনদার মানে হলো ওই যে মুসলেকা দিল তার একজন জামিনদার থাকবে। তো ভবিষ্যতে ওই টাকার জন্য ওই জামিনদার কি থাকবে, দায়ী থাকবে। যে অঙ্গীকারনামা দিল ওই অঙ্গীকারনামাটা যদি কেউ কি করে, ভঙ্গ করে, ও হচ্ছে মুসলেকা। মুসলেকার ইংরেজিতে বলে কি, বন্ড। এই বন্ডটা কত হতো? আচ্ছা তাহলে একটু পড়ি দেখেন, যদি দেখেন এটা গুরুত্বপূর্ণ।
এবং আজকের লেকচার ভালোভাবে শুনেন, আজকের লেকচার থেকে আপনাদের প্রশ্ন আছে ক্লাস টেস্টে। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে। এটার অর্থ কি একটু বুঝেন। যারে জামানত দিতে বললো, মানে যারে বন্ড সম্পাদন করতে বললো, আরিফ সাহেব আদালতে উপস্থিত হলো, আদালত শুনে মিলা ওনারে 117(3) হোক বা 118 দ্বারা ওনার বললো যে 6 মাসের বন্ড আপনি সম্পাদন করেন, আর উনি বন্ড এক্সিকিউট করেন নাই। মানে ওই যে বন্ড লিখে টেকে জমা দিতে হয় না, তা আদেশ দিছে কিন্তু উনি বন্ডের কি দেয় নাই, তাইলে উনারে উনার কারাদণ্ড হতে পারে কত বছর? বুঝছেন? না না শুনেন, তাহলে টাকা আরিফ সাহেব নিবে না, সমস্যা নাই। আচ্ছা আপাতত শুনেন যে তাহলে মুসলেকা যদি আপনি সম্পাদন না করেন, আপনার কারাদণ্ড হতে পারে কত? 3 বছর। 3 বছর। কত ধারায়? গোল্ডেন 123-এর 3। 3 বছর শব্দটা গোল্ডেন। একটু বুঝেন ধাপে ধাপে। আরিফ সাহেব রে 118 ধারায় 6 মাসের মুসলেকার নির্দেশ দিল। উনি যদি মুসলেকার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, উনি করতে পারতেন কি? আপিল। উনি মুসলেকার বিরুদ্ধে আপিলও করে নাই, আবার মুসলেকাও দেন নাই, তাহলে ওনার কারাদণ্ড হতে পারে কত? 123-এর 3-এ কত বছর? 3 বছর। বুঝছেন? এখন কারাদণ্ড যখন হয়েই গেছে, এখন আরিফ সাহেবের কি প্রতিকার আছে? এখন আর উনি আপিল করতে, এই কারাদণ্ডের বিরুদ্ধে উনি আর আপিল করতে পারবে না। একটু পরেন দেখেন, উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ, আন্ডারলাইন করেন, উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। উচ্চ আদালতে কি করবে? জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড। আচ্ছা একটু পরে পড়ি, আপাতত মনে রাখেন, যদি মুসলেকার আদেশ দেয়, প্রতিকার হচ্ছে কি? আপিল। আর মুসলেকা যদি আমি এক্সিকিউট না করি, তাহলে আমার কারাদণ্ড হতে পারে কত? 3 বছর। এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিকার কি? মনে থাকবে ইনশাল্লাহ। শুনেন, আমি আবারও বলি যে আমাদের এখানে পরীক্ষায় আপনি সৎ থাকবেন। এখানে আপনি কম পান বেশি পান, বেশি পেলে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই, কম পেলে হতাশ হওয়ার কিছু নাই। আমরা এখানে যে স্ট্যান্ডার্ডে প্রশ্ন করি, আসল পরীক্ষার প্রশ্ন আপনার ইনশাল্লাহ অনেক সহজ হবে। তো এই জন্য আমরা যদি 100টাও পড়ি, অ্যাটলিস্ট ভুলে টুলে তো মনে তো থাকবে, 50টার বেশি তো থাকবে। কিন্তু আমি পড়লামই যদি 10, তাহলে 10টা ভুলে গেলে তো আর কিছু মনে থাকবে না। তো এই কারণে হচ্ছে যে এই জিনিসগুলা খুব সহজ জিনিসই আসবে, এই ধরনের প্রশ্ন আসবে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। মুসলেকা এক্সিকিউট না করলে শাস্তি হতে পারে কত বছর? 3 বছর। ঠিক আছে, এই 3 বছরের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। ধন্যবাদ ভাই। আচ্ছা, তো এখন দেখেন, উক্ত কারাদণ্ড, আন্ডারলাইন করেন, 125 ধারায় বাতিল করতে পারে। আচ্ছা একটু বলি, আহ জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড কত? 125 ধারায় বাতিল করতে পারে। এই যে যে কারাদণ্ডটা দিল 3 বছর, এটা বাতিল করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 125 ধারায়। একটু এখানে একটু লিখে রাখেন, একটু নতুন তথ্য আপডেটেড হোক, স্টার দিয়ে লিখে রাখেন যে জেলা ম্যাজিস্ট্রেট কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দিতে পারে 124 ধারায়। মুক্তি দেয়, মুক্তির মানে হলো বাতিল করে নাই, রিলিজ দেয়। হ্যাঁ, রিলিজ দিতে পারে কততে? 124 ধারায়। 124 জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিতে পারে, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দেয়। মুক্তি ডাজেন্ট মিন তার শাস্তি বাতিল করতে। মুক্তি দেয় কত ধারায়? একটু লিখে রাখেন, জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দেয় 124 ধারায়। কত ধারায়? হ্যাঁ 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 হ্যাঁ। 123-এর 3-এ, 123-এর 3-এ যে কারাদণ্ডটা দিল,
তাহলে আপনি তো এই জায়গা তো ওই জামিন না, এই জায়গায় জামিনের মতো করে বিধান আছে, মুক্তি দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 124 ধারায়। আর জেলা ম্যাজিস্ট্রেট এই কারাদণ্ডটারে বাতিল করতে পারে কততে? বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন এসে যায় যে এই যে যে 3 বছর কারাদণ্ড, কি মিতা কি বোঝেন নাই? বলেন, আমারে বলেন। আচ্ছা, ধন্যবাদ। বাতিল আর মুক্তির মধ্যে পার্থক্য হলো যে কারাদণ্ড দিছে ধরেন 3 বছরের, তা উনারে সাময়িক মুক্তি দিছে, এটা হলো 124। আর বাতিল মানে তো কি, আর খাটাই লাগবে না। বুঝছেন? না, জামিন বলা যাবে না, এমনি মুক্তির কথা মনে রাখেন। আচ্ছা, তো এখন একটু শুনেন, এ জায়গায় খুঁটিনাটি অনেক জিনিস আছে। তো এখন ওই যে যে 3 বছর যে কারাদণ্ডটা দিল, এই 3 বছর কারাদণ্ড কি সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে? সশ্রম নাকি বিনাশ্রম? তার আগে আর একটু বলে রাখি, আপনারা ধরেন 1 বছর শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিছে, যদি সে এক্সিকিউট না করে সর্বোচ্চ কারাদণ্ড কত? 3 বছর। আবার 3 বছর সদাচরণের মুচলেকার নির্দেশ দিছে, ওটাও যদি সে সম্পাদন না করে কারাদণ্ড কত? তার মানে হলো যে শান্তি রক্ষার মুচলেকা হোক আর সদাচরণের মুচলেকা হোক, আপনি যদি সম্পাদন না করেন আপনার সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কত বছর? ক্লিয়ার? এখন এই যে যে 3 বছর কারাদণ্ড, এটা কি সব সশ্রম হবে নাকি কি বিনাশ্রম হবে? তো এখানে লেখা আছে খুব সোজা, দেখেন যে 106 থেকে 108 ধারা হলো কি বিনাশ্রম কারাদণ্ড, আর 109 ও 110 কি সশ্রম অথবা বিনাশ্রম। তাহলে 106 আছে শান্তি রক্ষা, 107 আছে শান্তি রক্ষা, আর 108 আছে কি সদাচরণ, ওই রাষ্ট্রদ্রোহমূলক। এই তিনটা ক্ষেত্রে 106 থেকে 108 ধারার যে কারাদণ্ডটা হবে এটা হবে কি বিনাশ্রম, সিম্পল। আর ওই যে আপনার সন্দেহভাজন ভাবঘুরে বা অভ্যাসগত অপরাধী, সেই ক্ষেত্রে 109 110 হচ্ছে কি সশ্রম হতে পারে, বিনাশ্রমও। হ্যাঁ, ওই 3 বছর সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। সম্পাদন না করতে এটা করে তাহলে এখানে একটা জিনিস দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শান্তি রক্ষার মুচলেকা যদি কেউ সম্পাদন না করে, শান্তি রক্ষার মুচলেকা যদি কেউ সম্পাদন না করে, তাহলে তার তো সর্বোচ্চ কারাদণ্ড কতদিন হতে পারে? এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? কারণ 106 107 তো বিনাশ্রমের পরে, ওই জায়গা তো সশ্রম হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি বলে যে সদাচরণের মুচলেকা যদি কেউ সম্পাদন না করে, তাহলে তার কারাদণ্ডটা কি হতে পারে? সশ্রম অথবা বিনাশ্রম। আমি আবার একটু বলি, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, একটু পরেই বলি, আগে অব্যাহতিটা শেষ করে ফেলি। অব্যাহতি হলো যে যার 117তে ইনকোয়ারি শেষ, যদি সে দোষ করে থাকে, মানে যদি সে দোষ করে মানে হলো যদি আদালতের মনে হয় যে শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে তারা মুচলেকা সম্পাদনের নির্দেশ দিল কততে? 118তে। আর যদি মনে হয় যে না, তার মুচলেকা সম্পাদনের কোনো কারণ নাই, তাহলে অব্যাহতি দিবে কততে? 119-এ। অব্যাহতি দিবে কততে? 119। এছাড়াও আমরা যখন ফৌজদারি কার্যবিধির সিআর মামলার অব্যাহতি, জিআর মামলার অব্যাহতি অনেক জায়গায় আছে, 241 ক, 222 খ, 265 গ, 494 ক, এরকম অনেক জায়গা আছে, বাট এগুলা আর এই অব্যাহতি এক না। যদি বলে আপনাকে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতি দেয় কত ধারায়? 119 ধারায়। কত ধারায়? 119। বুঝছেন? এবার আমি একটু মিলাই, দেখেন। আচ্ছা, পড়ি তারপরে মিলাই। ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে, যদি মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় কি না হয়, আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুচলেকা সম্পাদন করার প্রয়োজন নেই,
তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে, এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে কি দিবে? মুক্তি দিবে। এখানে একটু লিখে রাখেন যে অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার সমান সমান রিভিশন। অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার সমান সমান রিভিশন। প্রথম প্রথম যারা পড়বেন তার কাছে মনে হবে যে আপিল ডিভিশনে তো ঝালাপালা করে ফেললো, বাট অ্যাকচুয়ালি তা না। একটু মনোযোগ দিয়ে শুনলে পারবেন। লিখবেন যে অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো রিভিশন। আপনারা সূত্র মানে সহজ জিনিস মনে করাই দিই, ফৌজদারি কার্যবিধিতে যত জায়গায় অব্যাহতি আছে, অব্যাহতি মানেই হলো কি? রিভিশন। অব্যাহতির বিরুদ্ধে কখনো আপিল করা যায় না। তাহলে আমি একটু যা যা আমরা পড়লাম আমি একটু শুরু থেকে বলি, দেখেন একটু, সবাই একটু মনে করেন যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা, এই যে যে অধ্যায়টা, এটা শুরু হয়েছে 106 থেকে 126 পদ। শান্তি রক্ষার মুসলেকা বলছে 106 আর 107। সদাচরণের মুসলেকা বলছে 108 থেকে 110। শান্তি রক্ষার মুসলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট ডিভিশন রিভিশন ক্ষমতা প্রয়োগকালে বা আপিল আদালত পারে 106 ধারায় দণ্ডিত হওয়ার পরে আর সর্বোচ্চ কতদিন? 3 বছর। এছাড়া শান্তি রক্ষার মুসলেকা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে 107 ধারায় অনধিক কত? 1 বছর। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুসলেকা 108 ধারায় 1 বছর। সন্দেহভাজন ভবঘুরের সদাচরণের মুসলেকা 108 109 ধারায় 1 বছর। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা 110 ধারায় কত বছর? 3 বছর। এখন শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা দেওয়ার ক্ষেত্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি কি পন্থা অবলম্বন করবে সেটা বলেছে 112 ধারা থেকে। 112তে বলল যে শোকজ নোটিশ দিবে বা কারণ দর্শানো নোটিশ দিবে অভিযুক্ত ব্যক্তিকে, কত ধারায়? 112। যদি ওই সময় সে আদালত উপস্থিত থাকে তাহলে নোটিশটা পড়ে শোনাবে, কত? 113। তারে সমন দিবে, আর যদি কোনো কারাগারে থাকে ওয়ারেন্ট দিবে, কোনো ব্যক্তির হেফাজতে থাকে ওয়ারেন্ট দিবে, এটা কত? 114। শোকজ নোটিশ এবং সমন বা ওয়ারেন্ট একসাথে যুক্ত করে পাঠাবে, 115। শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেবে বা আইনজীবীর মাধ্যমে হাজিরা, কত? 116। এনকোয়ারি করবে কততে? 117। বা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে মুসলেকার সম্পাদনের নির্দেশ দিতে পারে, এটাও কত? 117। আচ্ছা, ইনকোয়ারি বা অনুসন্ধান সমাপ্তর পরে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে আসলেই মুসলেকার আদেশ দেওয়া সমীচীন হবে বা উচিত হবে, তাহলে মুসলেকা সম্পাদনের নির্দেশ দিবে কততে? 118তে। 118। আর 118তে যে মুসলেকার নির্দেশটা দিবে এটা একটা আপিল যোগ্য আদেশ। আপিল হবে কত ধারায়? 406 ধারায়। ঠিক আছে। যদি যারে মুসলেকার নির্দেশ দেওয়া হলো সে যদি মুসলেকা এক্সিকিউট না করে 123-এর 3 ধারায় তার সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর। এই কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিতে পারে 124 ধারায়। আর কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রতিকার হচ্ছে উচ্চ আদালতে কি করা? রিভিশন করা। আর এই কারাদণ্ড বাতিল করতে পারে কত ধারায়? 125 ধারায়। আচ্ছা, না, আপিল আহ, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করে না, আপিল রিভিশন যাই সর্বদা দায়রা জজের কাছে। এটা আমরা যখন 406 ধারা বিস্তারিত করব তখন জানবো, আপাতত জেনে রাখেন কোথায় আপিল কোথায় রিভিশন। আর এই সদাচরণ বা শান্তি রক্ষার মুসলেকার আদেশের বিরুদ্ধে আপিল রিভিশন কোনোটাই জেলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হয় না, এখতিয়ার কার? দায়রা জজ। জি। তো যারে কারাদণ্ড দেয়া হলো তার প্রতিকার কিন্তু আপিল না, তার প্রতিকার কি? রিভিশন। এখন এই কারাদণ্ডটা সশ্রম নাকি বিনাশ্রম হবে? এটা হচ্ছে 106 থেকে 108 কি হবে? বিনাশ্রম। আর 109 আর কত? 110 সশ্রম অথবা বিনাশ্রম। এছাড়া যাকে 107 ধারায়, সরি 117 ধারায় অনুসন্ধানের পরে যদি মনে হয় যে অভিযুক্ত ব্যক্তির কোনো দোষ নাই তাহলে তাকে অব্যাহতি দেবে কত ধারায়? 119। আর 119 ধারায় অব্যাহতির বিরুদ্ধে যে সংক্ষুব্ধ সংক্ষুব্ধ যে মামলা করছে সে হয় না,
তার প্রতিকার হচ্ছে কি? তার প্রতিকার হচ্ছে 30। জি? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের বইয়ে আরো কিছু কথা আছে, একটু পড়ে ফেলি, দেখেন। জেনে রাখা ভালো। জেলা ম্যাজিস্ট্রেট 125-এ স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে, বা আপনি তার এটা বাতিলের জন্য আবেদনও করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে 125-এ। জেনে রাখা ভালো, দেখেন 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুচলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। তাকে মুচলেকা দেওয়ার আদেশ দিবে কততে? 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে, এটা আমরা জানি নাকি? এই মুচলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে। এটা কি হবে না? অত্যাধিক হবে না। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুচলেকার আদেশ দিলে তা আপিলযোগ্য আদেশ। কত ধারায়? আচ্ছা, মুচলেকা না প্রদানের শাস্তি দেখেন। জামানত প্রদানের ব্যর্থতার কারণে কারাবাস, ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ সিকিউরিটি হতে পারে অনধিক কত বছর? 3 বছর। কত ধারা? 123-এর 3। মুচলেকা দিতে অপারগতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো লোকের বিপদ ঘটবে না। এই মুক্তিটা আছে কততে বলেন? একটু লিখে রাখেন, মুক্তিটা আছে কততে? 124 ধারা। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এই মুক্তিটা কি জেলা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে দিবে না কারো আবেদনের ভিত্তিতে দিবে? আচ্ছা, দুইটাই করতে পারে। সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট একজন ব্যস্ত মানুষ, তার তো এত ঠেকা পড়ে নাই যে কার কি করছে না না করছে, তারে আপনার কি করাই দিতে হবে? মনে করাই দিতে হবে। জেনে রাখা ভালো, দেখেন 106 ও 107 ধারার অধীন শান্তি রক্ষার মুচলেকা দিতে না পারলে ফলে যে কারাদণ্ড হবে তা বিনাশ্রম। এটা আমরা অলরেডি জানি। 106, 107, 108 সমান সমান কি? বিনাশ্রম। আর 9-10 হচ্ছে কি? সশ্রম বা বিনাশ্রম। আর এখানে যে কথাটা আছে এগুলো আমরা জানি। যে সর্বশেষ পয়েন্টটা দেখেন, মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে, অত্যাধিক হবে না। কত? 123। আচ্ছা, এটা দরকার নাই, বিগত বছর প্রশ্ন দেখেন। সর্বসাকুল্যে এই যে এত কষ্ট করলাম, এই জায়গা থেকে একবার প্রশ্ন আসছে 2012 সালে, আর কোনোদিন আসে নাই। আর যদি আসেও আমরা যাতে আপনার যাতে কি ছুটে না যাই। পারবেন ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারে কে? এই জায়গায় যেহেতু দেখেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি এটা সদাচরণের মুচলেকা না হয়ে শান্তি রক্ষার মুচলেকা হতো তাহলে আমার একটু চিন্তা ভাবনা দরকার ছিল। কিন্তু সদাচরণ হইলেই পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী। জি। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, যে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে বিচারিক আদালত, আপিল আদালত, রিভিশন আদালত, কি সবগুলো। আর এই জায়গায় অনেক প্রশ্ন আছে, একটু পড়ে নিয়েন, বিস্তারিত আর পড়তে যাচ্ছি না। 18 নং প্রশ্নটা পুরাতন বইতে হয়তো বা নেই, নতুন বইতে আছে, এটা বিবিআই। যদি নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হয় তাহলে মুচলেকা সম্পাদন করবে তার জামিনদার। একটু জেনে রাখেন যে নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হলে মুচলেকা সম্পাদন করবে কে? তার জামিনদার। কিছু কিছু নাবালক আছে না খুব উচ্ছৃঙ্খল, তারে সদাচরণের বা শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে তার কে? জামিনদার। 107-এ আদেশ দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, 107-এ বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। 20 নং প্রশ্নটা দেখেন, 118 ধারায় মুচলেকা প্রদানের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। 22 নং প্রশ্নটা দেখেন, শান্তি রক্ষা অথবা সদাচরণের মুচলেকার জন্য জামিনদারকে অব্যাহতি, ডিসচার্জ অফ সিওরিটিস দিতে পারে কে? দেখেন লেখছে জেলা ম্যাজিস্ট্রেট। এবং ধারাটা একটু দেখেন, 126 ধারা প্লাস দিয়ে লেখেন 502 ধারা। 126 যোগ কত? 502।
ডিসচার্জ অফ সিউরিটিজ সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধির কত কত ধারায়? 100। মিঠুন বিশ্বাস, 107-এ আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন আনতেছেন? সারা রাত রামায়ণ শুনে বলেন সীতাকার বাপ। 106 শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর 107 থেকে 10 তো সবকে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে শান্তি রক্ষা অথবা সদাচরণের মুচলেকার জন্য জামিনদারের অব্যাহতি। এখন আপনি বলতে পারেন যে স্যার, জামিনদারের অব্যাহতি কি জিনিস? ওই যে আরিফ সাহেবরে মুচলেকার নির্দেশ দিছে, এখন ওই মুচলেকায় থাকবে যে আরিফ সাহেব আপনি 5,000 টাকার বন্ডে মুচলেকা দিবেন একজন জামিনদারের জিম্মায়। তা আরিফ সাহেবের জামিনদার হয়েছে ধরেন আমাদের বিমল সাহেব। তাহলে আরিফ সাহেব যদি ভবিষ্যতে এই জামিননামার শর্ত ভঙ্গ করে, মানে উনি যদি অসদাচরণ করে বা শান্তি ভঙ্গ করে, তাহলে ওই 5,000 টাকা দেওয়া লাগবে কার? বিমল সাহেবের। কার বলেন? বিমল সাহেব। এখন বিমল সাহেবের কাছে মনে হয়েছে যে আরিফ সাহেব এখনো ভঙ্গ করে নাই, কিন্তু উনার কাছে মনে হচ্ছে যে আরিফ সাহেব লোক ভালো না, যে কোনো সময় এই বন্ডের শর্ত ভঙ্গ করতে পারে, তখন টাকা দেওয়া লাগবে কার? বিমল সাহেবের। তখন আদালতের কাছে এসে আবেদন করছে যে আমি আর ওনার জামিনদার থাকতে চাই। তখন আদালত আবার আরিফ সাহেবের সমন দিবে, নাহলে ওয়ারেন্ট দিবে, ওনারে ডাকে আনবে, ডেকে এনে ওই বিমল সাহেবরে জামিনদার থেকে অব্যাহতি দিয়ে নতুন জামিনদারের কি দিবে? নির্দেশ দিবে। কততে? 126-এ আছে হচ্ছে এই শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে আছে কততে? 502 দ্বারা। 500 দ্বারা। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিসচার্জ অফ সিউরিটিস আছে কততে? 126 প্লাস 502 দ্বারা। আর একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো যে অলরেডি বলে দিছি যে যে মুচলেকা নির্দেশ দিল সে মুচলেকা এক্সিকিউটও করছে। মানে তারে বললো যে আপনি 1 বছরের শান্তি রক্ষার মুচলেকা দিবেন একজন জামিনদারের জিম্মায়, সে মুচলেকা এক্সিকিউট মানে সম্পাদন করছে। কিন্তু ভবিষ্যতে যদি সে শান্তি ভঙ্গ করে তাহলে কি হবে? তো ভবিষ্যতে যদি সে শান্তি ভঙ্গ বা অসদাচরণ করে, তাহলে তার জামিনদার ওই যে যে টাকাটা, এই টাকাটা দিতে কি থাকবে? বাধ্য থাকবে। এই জামিনদারের বাজেয়াপ্তি এটা আবার আছে এটা আছে আবার 514 ধারায়। কত ধারায়? এটা লেখার দরকার নাই, এমনি জাস্ট আপনাদের বলার জন্য বললাম আর কি। তো এখন একটা ধারা একটু লেখেন, ধারা 122, ধারা 122 লেখেন। পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস। পাওয়ার টু রিজেক্ট SURITIES। বাংলা লেখেন জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। আচ্ছা, আর আই না, SURE হবে, আমি ভুল বলছি বানা। SURE হবে, আরই। জি, SURETIES। তো জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, জামানত বা কি জামিনদার প্রত্যাখ্যান, এটা অর্থ কি? ওই যে আরিফ সাহেবরে বললো যে আপনি একজন স্থানীয় জামিনদারের জিম্মায় মুচলেকা দেন, এখন উনি জামিনদার ঠিক করে নিয়ে গেছে দিনেশ রে, মানে দিনেশ রেই লাগে জামিনদার, আর উনি দিনেশ রে জামিনদার হিসেবে ঠিক করে নিয়েছে। তখন আদালত বললো যে দিনেশ রে জামিনদার হিসেবে প্রত্যাখ্যান করা হলো। দিনেশ রে কি করা হলো? প্রত্যাখ্যান করা হলো। মাঝে মাঝে আমাদের ছোটবেলায় যে যারা একটু দুষ্ট প্রকৃতির ছিল, তারা স্কুলে না গিয়ে ওই যে একজন অভিভাবকরে নিয়ে যাওয়া লাগতো, পাড়ার এক বড় ভাই রে নিয়ে যেত আর কি। তো স্যাররা যে বললো যে না, ইনারে দিয়া হবে না, এই যে রিজেক্ট করলো, তোমার পিতা মাতারে নিয়ে আসো। এই কোর্টেও জামিনদার যারা তাদেরকে রিজেক্ট করতে পারে কত দ্বারাই? 122 দ্বারাই। তো ছুটি দিতে হবে না, ওটাও তো আব্বাস। আচ্ছা,
তাহলে 122 আর 125 মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে ওই যে জামিনদার হচ্ছে, ওই জামিনদার গ্রহণ করেন, প্রত্যাখ্যান করছে। 126 সম্ভবত। বাতিলের কথা বলছি। হ্যাঁ 122 হচ্ছে যে জামিন, যে জামিনপত্র জামিনদার রিজেক্ট করছে ওইটা রিজেক্ট করছে 122। হ্যাঁ, আর 125 হচ্ছে যে যে জামানত দিছিল আদালত সেটা বাতিল করেছে, এটা লাগে না। শাস্তি বাতিল করে দিছে, শাস্তি। হ্যাঁ জি। আচ্ছা দেখেন, তো যদি বলে যে জামিন না, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, এটা আছে কততে? 130। এখন একটু লেখেন, একটু লিখে রাখেন যে মুসলেকা ভঙ্গ করলে, যে মুসলেকার শর্ত ভঙ্গ করলে, মুসলেকার শর্ত ভঙ্গ করলে মুসলেকার শর্ত ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে কি থাকবে? বাধ্য থাকবে। মানে আপনি, মুসলেকার শর্ত ছিল যে আপনি শান্তি ভঙ্গ করবেন না 6 মাসের মধ্যে, কিন্তু আপনি ঠিকই এক এক মাস পার হওয়ার, 1 মাস পার হওয়ার পরে কি করেছেন? শান্তি ভঙ্গ করেছেন। তাহলে সেই ক্ষেত্রে মুসলেকার যে টাকার পরিমাণ ছিল এটা দিতে আপনি কি থাকবেন? বাধ্য থাকবেন। বুঝতে পারছেন? তো এখন আহ মোটামুটি একজন প্রশ্ন করছে যে জামিনদার কেন প্রত্যাখ্যান হয়। অলরেডি বলছি যে যারে জামিনদার হিসেবে নিয়ে গেলেন, আপনারে তো এমনি মুসলেকার আদেশ দিছে, আবার যারে জামিনদার হিসেবে নিয়ে গেছেন সে একজন ভবঘুরে সন্দেহভাজন বা অব্যাহত অপরাধী, সে গণ্যমান্য ব্যক্তি না, সে গণ্যমান্য ব্যক্তি না। তাহলে সেক্ষেত্রে তো আর তারে প্রত্যাখ্যান করতে পারে। আচ্ছা এখন অনেকে প্রশ্ন করছিলেন একজন স্যার, এই বন্ডের টাকা কি জমা দেওয়া লাগে কিনা। না, বন্ডের টাকা সাধারণত যখন বন্ডের শর্ত ভঙ্গ হয় তখন জমা দেওয়া লাগে, বন্ড দেওয়ার সাথে সাথেই দেওয়া লাগে না। সাধারণত যদি এইভাবে বলে যে তারে 5,000 টাকার বন্ডে জামিন দিছে, অনেক সময় মক্কেলের কাছ থেকে 5,000 টাকা আদায় করা হয়, যে শুনলা না কোর্টে 5,000 টাকা বলতে দেওয়া লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই টাকাটা ওই মুহূর্তে লাগবে না, ওই টাকাটা লাগবে ভবিষ্যতে যদি সে কি করে, বন্ডের শর্ত ভঙ্গ করে। তো যাই হোক, আচ্ছা আবার বলতেছে যে এখন না থাকে বাড়িতে গিয়ে বিকাশে পাঠায়নি, তো এটা আসলে ঠিক না। তো যাই হোক, তো এই ছিল আমাদের শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকার A to Z, এবং আমরা প্রচুর পড়ছি এখান থেকে। আপনার বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে শান্তি রক্ষার, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি পদক্ষেপ নিতে পারে, অথবা আসতে পারে যে মুসলেকা কি, ফৌজদারি কার্যবিধি অনুসারে বিভিন্ন প্রকার মুসলেকা সম্পর্কে আলোচনা করুন, অথবা সমস্যামূলক প্রশ্ন আসতে পারে। আর প্রিলিমিনারিতে তো প্রচুর প্রশ্ন আসতে পারে, যে সশ্রম বিনাশ্রম, আপিল নাকি রিভিশন, তারপরে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি ব্যক্তিগত হাজিরা থাকে কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে। বুঝতে পারছেন? অনেক কিছু আসার সম্ভাবনা আছে। তো আপনাদের মুসলেকা নিয়ে কোনো, এই যে যে অধ্যায়টা পড়লাম, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইন। আপনাদের আনমিউট করার ক্ষমতা দিলাম, করতে পারেন, বলেন। প্রশ্ন নাই স্যার। আচ্ছা, আমরা আনলফুল অ্যাসেম্বলিটা একটু পড়ে ফেলি, নামাজে যাওয়ার আগে এই অধ্যায়টা পড়ে ফেলি। দেখেন, বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি ধারা 127 থেকে কত, 132। তো প্রথমত এইভাবে আসতে পারে যে বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারা থেকে কত ধারা, 127 থেকে 132। দিনেশের নামটা আমি আমাদের তালিকায় লিখি নাই, ভাবছি যে লিখলে আর আসবে না, নেই ঠিকই লেখার পরে তো আর দিনেশ আসে না। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে, তো আনলফুল অ্যাসেম্বলি আসলে কাকে বলে? আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা হচ্ছে এরকম, আমাদের আহ, দণ্ডবিধির 141 ধারায় বলা হয়েছে যে 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় একত্রিত হয়ে তারা যদি বেআইনি কোনো কাজ করে। আমরা এখানে অবশ্যই 5-এর অধিক ব্যক্তি আছি,
আমরা এই জায়গায় একত্রিত হয়ে আমরা যদি কারো বাসায় চুরি করি, ভাঙচুর করি, কাউরে গালিগালাজ করি, মানে যে কাজটা আইনের দৃষ্টিতে কি অপরাধ, তাহলে এই 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় উপস্থিত হয়ে যদি তারা বেআইনি কোনো কাজ করে, এটার এই কি বলে? বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি। তো দেখেন, জেনে রাখা ভালো, 127 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। তো 127 ধারায় বলতেছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে। কে কে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে? পুলিশ অফিসার পারে। তারপরে দেখেন, এই জায়গায় পুলিশ অফিসারের নিচে জি বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখেন, ওসি লেখেন সংক্ষেপে, থানার কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেখি, আহ তানভীর আলম খান একটু বলেন তো, যে বিনা পরোয়ানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউরে গ্রেফতার করতে পারে কত ধারায়, এবং কে সেটা? গণেশ কীর্তনিয়া কত ধারায়? আপনারা জিজ্ঞেসি কত ধারায়? 55 ধারায়। সন্দেহভাজন, মানে ওই যে ভবঘুরে অপরাধ দস্যু, তাদেরকে গ্রেফতার করতে পারে তিন তিন শ্রেণীর ব্যক্তিকে 55 ধারায়। শুধুমাত্র কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ না করা যায় এবং জননিরাপত্তার স্বার্থে, গোল দিবেন, সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। প্রথমেই সামরিক শক্তি আনবে না, প্রথমেই কি আগে চেষ্টা করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা যদি না পারে, তারপরে লাগবে কারে? সামরিক শক্তি। তারপরে দেখেন, আহ মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে, বল দিবেন, পুলিশ কমিশনার। এবং মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখানে যে কনফিউশনটা আপনাদের তৈরি হয় সেটা হলো যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু সামরিক শক্তি প্রয়োগ করতে পারে না। সামরিক শক্তি প্রয়োগ করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকা হলে কে? পুলিশ কমিশনার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু পারে ছত্রভঙ্গ করতে, কিন্তু সাধারণ উপায় যদি ছত্রভঙ্গ করা না যায় তাহলে ডাকা লাগবে কারে? তাহলে এই সামরিক শক্তিরে ডাকতে পারবে শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এলাকা হইলে পুলিশ কমিশনার। তারা মনে না রাখলে সমস্যা নাই, জাস্ট ঘটনাটা মনে রাখবেন। মেট্রোপলিটন এলাকা হইলে শুধু পুলিশ কমিশনার। জি। না মানে আমি বলতেছে যে সামরিক শক্তি লাগাবো না, মেট্রোপলিটন এলাকায় নর্মালি কারে লাগাবো, মানে কারে দিয়ে এই কাজটা যদি সবসময় করতে হয় সেক্ষেত্রে কি? হ্যাঁ, ওটি পুলিশ কমিশনার। তো দেখেন, গণ উৎপাত অপসারণের জন্য আন্ডারলাইন করেন, শর্তাধীন আদেশ দিতে পারে, কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ পাবলিক নিউসেন্সেস। এটা ধারা মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখেন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারা? 133 ধারা। তার আগে একটু শুনেন যে এই গণ উৎপাত আসলে কাকে বলে। আলামিন সাহেব, গণ উৎপাত কাকে বলে? গণতন্ত্র বলছে হচ্ছে যারা জনসাধারণের শান্তির ব্যাঘাত ঘটায়, বিঘ্ন ঘটায়। হ্যাঁ, এর আমরা আরেক আপনার সেও করছি, দণ্ডবিধিও করছি আবার। গণ উৎপাত মানে হলো পাবলিক nuisance। আপনি নর্মালি আমরা যে কাজের ফলে আমাদের চারপাশের লোকজন বিরক্ত হয়, এটারই বলে কি? গণ উৎপাত। ধরেন আমরা রেগুলার এই জায়গায় ক্লাস করি, এখন এই জায়গায় মাইক সেট করে ক্লাস করি, আশেপাশের লোকজন এটা শুনে, এটা কি? গণ উৎপাত। আপনি এমন কুকুর পালেন যে কুকুর প্রায় 5-10 জন রে কামড়ায়, এটা কি? গণ উৎপাত। তারপরে ওই বেসুরা গলায় প্রতিদিন সকালে উঠে রেওয়াজ করেন, এটা কি?
গণ উৎপাত। একবার অযৌক্তিক আপনি কথাবার্তা ওনার অভ্যাস দেখা হলো, আরিফ সাহেবের অভ্যাস উনি কেউটা সাপ পালে, তাই এটা একটা কি গণ উৎপাত। তারপরে বিল্ডিং এর কাজ চলতেছে, নিরাপত্তামূলক পদক্ষেপ নেন নাই, এটা একটা কি গণ উৎপাত। তারপরে ওই যারা কোর্টে যান তারা জানেন যে যে হোটেলে যখন কোনো তরুণ তরুণী ধরা পড়ে প্রাপ্তবয়স্কা, তো তাদের বিরুদ্ধে মামলা হয় দণ্ডবিধি 290-তে। তো ওই জায়গায় গিয়ে যদি এরকম কিছু খুঁজেন, ওরকম কিছু নাই, কিন্তু এটা হচ্ছে এক ধরনের কি গণ উৎপাত। তো এই গণ উৎপাত সম্পর্কে আমাদের দণ্ডবিধিতে সংজ্ঞা দিছে 268 ধারায়, দণ্ডবিধিতে শাস্তি দিছে 290 ধারায়, ফৌজদারি সরি দেওয়ানি কার্যবিধিতে গণ উৎপাত আছে 91 ধারায়, 91 ধারায়। আর এখানে 133 ধারায় গণ উৎপাত প্রতিরোধে কন্ডিশনাল আদেশ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটার অর্থ কি? ওই আরিফ সাহেবের কুকুর কয়েকজনকে কামড়াইছে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে আরিফ সাহেবরে বললো যে এই কুকুর আপনি শিকল দিয়ে রাখেন। আচ্ছা, আচ্ছা দেখেন তো, বিগত বছরের প্রশ্ন দেখেন, মহানগর এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে কে? পুলিশ কমিশনার। যদি এটা সেম প্রশ্নটা যদি হতো মহানগর এলাকার বাইরে, তাহলে কি হতো? আচ্ছা, আমি একটা মানে বলে দিই, সেটা হলো আপনারা অনেকে বাসায় বইতে বেয়ার অ্যাক্ট পড়েন। তো বেয়ার অ্যাক্ট গুলাতে ওনারা আসলে করে কি, যে এর আগের যে বইগুলো আছে ওখান থেকে হুবহু তুলে উঠাই দেয়। তো ওনারা পরবর্তীতে যে সংশোধন গুলো হয়েছে এই জিনিসগুলো ওনারা বইটা আপডেট করে না। যেরকম আমার অনলাইনে কামরুজ্জামান সাহেব সাহেব কতদিন আমার একটা মেসেজ দিছে, একটা ছবি দিছে, যে বললো ওনার বইতে লেখা যে 98 ধারায় সার্চ ওয়ারেন্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও পারে। তার মানে উনি জিজ্ঞাসা করছে, স্যার তাহলে আমরা তো তো পড়লাম যে 98 ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে বইতে তো লেখা যে বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে। বাট ওনার বইটা হলো অ্যাকচুয়ালি 2007 সালের 9 সালের বই পড়ের, কিন্তু ওই যে বই বের করতে দেখা গেল যে সে ওটা আপডেট করে না। এখন আর 98 ধারায় কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না, 98 ধারায় শুধু কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জন্য অনেক জায়গায় এরকম একটু ভুল ত্রুটি আছে, এগুলো যাচাই করে করতে হবে আর কি। আচ্ছা, সেলফ প্র্যাকটিস তো 1 নং প্রশ্নটা দেখেন, যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? ছত্রভঙ্গের কথা আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। যদি বলে সামরিক শক্তি তাহলে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর ওখানে হলে পুলিশ কমিশনার। যে প্রশ্নটা ভিভিআই একেবারে আপনাদের এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় ম্যাজিস্ট্রেট গোল দিবেন নিষেধাজ্ঞা জারি করতে পারে, কত ধারায়? 142। এখানে একটু লিখে রাখেন, গণ উৎপাত প্রতিরোধে নিষেধাজ্ঞা জারি করতে পারে। কি প্রতিরোধে? ফৌজদারিতে স্যার একটা নিষেধাজ্ঞা আছে না স্যার 142-এ? জি, জি স্যার। গণ উৎপাত প্রতিরোধে নিষেধাজ্ঞা জারি করতে পারে কত ধারায়? 142 ধারায়। কে পারে বলেন তো? নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। হ্যাঁ, তো এখানে জেলা ম্যাজিস্ট্রেটের কিন্তু এখতিয়ার, সরি মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের কিন্তু এখতিয়ার নাই। তো নামাজের আগ পর্যন্ত এতটুকুই। আমরা মাগরিবের নামাজ শেষে 144 145 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রশ্ন এখনো করি না, একটু অপেক্ষা করতে হবে, মানে প্রিন্ট দিব আর কি। 10 মিনিট পরে শুরু হবে। কোনো প্রশ্ন থাকলে মনে রাখেন কইরেন, 10 মিনিট পরে আমরা শুরু করব, এবং আজকে ক্লাস শেষে ক্লাস টেস্ট আছে। তো এখন আমরা বিরতির পর ক্লাস শুরু করি। দেখেন ধারা 144, আসন্ন বিপদ বা উৎপাতের জরুরি ক্ষেত্রে অস্থায়ী
আদেশ সমূহ, টেম্পোরারি অর্ডারস ইন আর্জেন্ট কেসেস অফ নুইসেন্স অর অ্যাপ্রিহেন্ডেড ডেঞ্জার। বিষয়টা হলো যে কম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 107 থেকে 110 অনুসরণ করে। যখন 107 বা 10-এর চেয়ে আরো একটু দ্রুত প্রতিকার দরকার, তখন উনি আদেশ দিবে 144-এ। কিভাবে? যে যদি কোনো ঘটনার কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার প্রতি কোনো ঘটনা কি হুমকি স্বরূপ হয়, এবং যদি কোনো ঘটনার কারণে কোনো কিছু বিপন্ন হতে পারে, জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে, সার্বিক পরিস্থিতি খারাপ হতে পারে, কোনো বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দেয়, তখন একটা প্রিভেন্টিভ অ্যাকশন হলো সেকশন 144। যদিও আমরা বলে থাকি যে 144 ধারায় জরুরি অবস্থা জারি করা হয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু জরুরি অবস্থা মানে যদি আক্ষরিক করতে প্রশ্ন করে যে জরুরি অবস্থা কি, তাহলে জরুরি অবস্থা কিন্তু অ্যাকচুয়ালি জারি করা হয় বাংলাদেশ সংবিধান অনুসারে, বাংলাদেশ সংবিধান অনুসারে। কিন্তু 144 ধারায় হচ্ছে জরুরি পরিস্থিতিতে, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আদেশটা দেওয়া হয় কত ধারায়? 144 ধারা। এখানেও ঘটনা এখনো ঘটে নাই, কিন্তু ঘটার সম্ভাবনা আছে। কারফিউ তো হচ্ছে সংবিধান অনুযায়ী না? বলি, আচ্ছা এখন শুনেন যে দেখা গেল যে ঢাকা পল্টনে জামায়াত ইসলামও সমাবেশ ডাকছে, বিএনপিও সমাবেশ ডাকছে। তো এমন একই সময় একই তারিখে, তাহলে ওই জায়গায় একটা সংঘর্ষ বেড়ে যাওয়ার কি থাকে? আশঙ্কা থাকে, এবং আশেপাশের মানুষ সহ সবার একটা মানে বিপদের আশঙ্কা থেকে যায়। তখন উভয় পক্ষরে এখন আর ওই 107 থেকে 110-এ মুচলেকার আদেশ দিলে হবে না, এখন তার চেয়েও দ্রুত পদক্ষেপ দরকার। তখন তাদেরকে ওই জায়গা থেকে উভয় পক্ষরে ওই সমাবেশ থেকে বিরত রাখার জন্য যে আদেশটা দেওয়া হয় সেটাকে বলে 144 ধারার আদেশ। যদি এরকম হয় যে ধরেন গোপালগঞ্জের পৌর পার্কে মেলা হচ্ছে, এখন পৌর পার্কে মেলা হলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর জানতে পারলো যে আরিফ, বিথিকা, বিকাশ আর গণেশ, আরিফের যে ফার্মের যে সাপ আছে, এই সাপ নিয়ে পৌর পার্কে ছেড়ে দিবে, যাতে লোকজনের মধ্যে একটা কি দেখা দেয়? আতঙ্ক দেখা দেয় আর কি। তো এটা যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারবে, তা আরিফ সাহেব সাপ ছাড়ার আগে ওনারে কি করে দিবে? 144 ধারা আদেশের মাধ্যমে ওনারা ওই কাজটার থেকে বিরত রাখবে। জি, তার মানে 144 ধারার আদেশ কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে দেয় না, ঘটনা কি মানে যাতে না ঘটে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখন কিছুদিন আগে আমাদের দেশে আপনারা জানেন যে কারফিউ জারি করছিল। কারফিউ কারফিউ সম্পর্কে অনেকেই যখন জিজ্ঞাসা করছি যে কারফিউ কত ধারায় জারি করে, তারা বলে যে এই ফৌজদারি কার্যবিধির 144 ধারায়। কারফিউ কিন্তু ফৌজদারি কার্যবিধির 144 ধারায় নাই। কারফিউ হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 24 ধারায়। কত ধারায়? 24 ধারায়। এবং ওখানে কারাদণ্ড আছে 1 বছর, 1 বছর কারাদণ্ডের বিধান আছে। তো কারফিউ কিন্তু ফৌজদারি কার্যবিধির 144 ধারা না। তো যাই হোক, আমরা একটু 144 ধারাটা পড়ি, দেখেন। 144 ধারা কে জারি করতে পারে? ফৌজদারি কার্যবিধির অধীনে 144 ধারা আদেশ জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, বা 144 ধারার অধীন দায়িত্ব পালন করতে কোনো কে? জেলা ম্যাজিস্ট্রেট। আমরা চলে আসি, দেখেন যে যখন 144 ধারা জারি করা যায়, যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে তার 144 ধারার নির্দেশ আইনসঙ্গতভাবে কোনো ব্যক্তির প্রতি, আন্ডারলাইন করেন, প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত, আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে কি করবে? সহায়তা করবে, বা মনুষ্য জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে, বা কোনো, আন্ডারলাইন করবেন, দাঙ্গা হাঙ্গামা সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ ও দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট
কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন কোনো কার্য করা হতে বিরত থাকতে, যে কোনো ব্যক্তিকে তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, মানে 144 ধারা আদেশটা তাহলে দেয়া হয় কোনো ব্যক্তিকে বা ব্যক্তিগণকে বা জনগণকে কোনো কাজ করা হতে কি রাখতে, বিরত রাখতে, যে কাজটা হচ্ছে মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। 144 ধারা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 ধারার আদেশ বল দিবেন সর্বোচ্চ 2 মাসের জন্য বলবৎ থাকে। জেলা ম্যাজিস্ট্রেট যদি 144 ধারা জারি করে, এটা সর্বোচ্চ বলবৎ থাকবে কতদিন? 2 মাস। একটু এখানে স্টার দিয়ে লিখে রাখেন যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে উক্ত মেয়াদ বাড়াতে পারে। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে উক্ত মেয়াদ বাড়াতে পারে। তাহলে একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল এইভাবে, আপনাদের বার কাউন্সিল পরীক্ষাও আসতে পারে, যে একজন ম্যাজিস্ট্রেট আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য উনি 144 ধারার আদেশ দিছে এবং 2 মাস পরে গিয়ে উনি ওই 144 ধারার মেয়াদ ম্যাজিস্ট্রেট মহোদয় আবার বাড়াইছে, আরো বৃদ্ধি করছে। তো এই যে যে বৃদ্ধিটা করলো এটা কি আইনসঙ্গত কিনা? জেলা ম্যাজিস্ট্রেট বাড়াইতে পারবে না, এটা বাড়াইতে পারবে কে? সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখেন, জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যায়। 144 হোক 145 হোক, আজকেই পড়বো, এদের এই আদেশের বিরুদ্ধে করা যায় রিভিশন। আর মুসলেকার আদেশ 118 ধারার আদেশের বিরুদ্ধে করা যায় আপিল। তো এই ধারার বিধানসমূহ কোন মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। মানে এখন বলতে পারেন যে মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না, ঠিক আছে, বাট মেট্রোপলিটন এলাকায় 144-এর মতো বিধান জারি করে হচ্ছে পুলিশ কমিশনার, ওই আলাদা ওনাদের আইন আছে, সেই আইন অনুসারে। অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় কোন ম্যাজিস্ট্রেটকে আন্ডারলাইন করবেন 144 ধারা জারির ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু মেট্রোপলিটন এলাকায় আন্ডারলাইন করবেন 144 ধারার জারির ক্ষমতা মেট্রোপলিটন কাকে দেওয়া হয়েছে? পুলিশ কমিশনারকে দেওয়া। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মেট্রোপলিটন এলাকায় 144 এর আদেশ দিতে পারে কে? পুলিশ কমিশনার। জি। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট বল দিবেন স্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদন ক্রমে 144 ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। ম্যাজিস্ট্রেট নিজের উদ্যোগে যে আদেশটা উনি 144 ধারায় দিলেন, উনি নিজের উদ্যোগে এটা কি করতে পারে? বাতিলও করতে পারে, পরিবর্তনও করতে পারে। এখানে স্টার্টে আরেকটা কথা লিখেন যে 144 ধারার আদেশ একতরফা ভাবে দেওয়া যায়। 144 ধারার আদেশ একতরফা ভাবে দেওয়া যায়। একশো চুয়াল্লিশ ধারার আদেশ একতরফা ভাবে দেওয়া যায়। একতরফা বলতে বোঝালো যে অপর পক্ষের না শুনেই 144 ধারার আদেশ দিতে পারে, আর একজনের শোনার দরকার নাই। এবং যদি কেউ ধরেন ওই যে একটু আগে বললাম যে গণেশরে বিকাশে আরিফরে বিধিকারে সাপ নিয়ে যেতে নিষেধ করছে, তাদের বিরুদ্ধে 144 ধারার আদেশ জারি করছে, কিন্তু তারপরেও দিন পরে ঠিকই তারা এই আইন পাঠ বইয়ের ভিতর সাপ পড়ছে কেটে এবং নিয়ে ধরেন ছেড়ে দিছে। তার মানে এই জায়গায় তারা ম্যাজিস্ট্রেটের 144 ধারার আদেশটা কি করছে? অমান্য করছে। তো তখন তাদের বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়। কত ধারায়? 188 ধারায়। অর্থাৎ 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে, তার বিরুদ্ধে আগে হচ্ছে সিআর মামলা হবে। ওই সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেটের আদেশ ভঙ্গ করছে সেই ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে
বিচারিক আদালতে মামলা করতে হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায়। আর 44 দুগুণে কত? 188। তো আপনি মনে রাখবেন যে 144 ধারার আদেশ স্যার যদি কেউ ভঙ্গ করে তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 188 ধারায়। হ্যাঁ বলেন, স্যার কে বলবেন? ভলিউমটা একটু কম শুনতেছি মনে হচ্ছে স্যার, ভলিউমটা একটু আমার এখানে কম শোনা যাচ্ছে নাকি সবাই কম শুনতে বুঝতে, ভলিউম একটু কম মনে হচ্ছে স্যার। সবাই কি কম শুনেন? না স্যার, আমরা ঠিক শুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক শোনা যাচ্ছে স্যার। ওকে। খুব তাহলে সুন্দর সাউন্ড। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে 144-এর যাবতীয় যত ইনফরমেশন আছে আপনার মাথায় একটু গেঁথে নেন। 144 হলো ওয়ান টাইপ অফ প্রিভেন্টিভ রিলিফ। এটা দেওয়া যেতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 2 মাস। ম্যাজিস্ট্রেট বাতিলও করতে পারে স্ব-উদ্যোগে, পরিবর্তনও করতে পারে, আবার স্ব-উদ্যোগে দিতেও পারে, একতরফা ভাবে দিতে পারে। 2 মাসের বেশি ম্যাজিস্ট্রেট দিতে পারবে না। কে বাড়াতে পারে? 144 বাড়াতে পারে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। 144 ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন, দায়রা জজের কাছে রিভিশন। আর এই 144 ধারার আদেশ এটা লিখে রাখবেন যে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা দেখেন, বিগত বছরের প্রশ্ন দেখেন। একতরফা বোঝেন নাই? যে আমার কাছে বিথিকা এসে নালিশ করছে যে আসমা খানম এই কাজ করছে, আপনারে না শুনেই আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিলাম, এটা হলো একতরফা। স্বপ্রণোদিত হয়ে মানে আমার কাছে কেউ এসে নালিশ করে নাই, আসমা খানম ক্লাসে বেশি কথা কয়, এর আগেই আমি নিজেই পদক্ষেপ নিয়ে নিছি। এটা কি? স্বপ্রণোদিত হয়, একতরফাও হয়, মানে ওনারা কোনো শুনানির সুযোগও দেয় নাই, আবার আমার কাছে কেউ নালিশও করে নাই, আমি নিজে নিজেই ব্যবস্থা নিয়ে নিছি। আরে আপনি দেখেন, এই কথার জন্য আপনাকে বলি নাই, এর আগের দিনের কথার জন্য। দেখেন, প্রশ্ন করাতে সমস্যা নাই। তাহলে বুঝতে পারছেন যে আলাদা জারি দেওয়ার দরকার নাই, টেকনিক্যালি উদাহরণ দিয়ে বলে দেওয়া যাবে। আপনি আবার মাইন্ড করেন না আসমা কেন। দেখেন, এক নাম্বার দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 ধারার বিধানসমূহ কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? মেট্রোপলিটন এলাকায়। আচ্ছা, সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াতে পারে, ওটা লিখছেন তো? এবং লিখছেন যে 144 ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? এটা কিন্তু ভঙ্গ করার সাথে সাথেই শাস্তিটা দিবে না, যার আদেশ ভঙ্গ করছে তাকে কি করতে হবে? মামলা করতে হবে। জি, আমরা 145-এ আসি। মহানগর দায়রা জজ। আচ্ছা, 145 ধারা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 145 ধারার মামলার ক্ষেত্রে লিখিত বার কাউন্সিল আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে 145 ধারা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সাধারণত আপনারা জেনে থাকবেন যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামিকে দেওয়া হয় শাস্তি। আসামিকে দেওয়া হয় কি? শাস্তি। কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 145 ধারা এটা প্রায় দেওয়ানি এখতিয়ার, মানে এর নাম ফৌজদারি মামলা বাট স্বভাব চরিত্র দেওয়ানি মামলার মতো। এখানে 145 ধারার মামলা কেন করে? 145 ধারার মামলা করে হচ্ছে যখন কোনো ব্যক্তিকে আপনার স্থাবর সম্পত্তি থেকে বেদখলের হুমকি দেওয়া হয়। ধরেন আরিফ সাহেবকে স্থাবর সম্পত্তি, ওনার সম্পত্তি থেকে বেদখলের কি দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও তিনি 145 ধারা মামলা করতে পারেন, যাদেরকে যারা হুমকি দিছে তাদেরকে হুমকি দেওয়া থেকে কি রাখার জন্য? বিরত রাখার। অথবা যখন
আরিফ সাহেবকে বেদখল করা হয়েছে, হুমকি দিয়ে বেদখলও করা হয়েছে, তখন আহ সাধারণত দখল ফিরে পাবার জন্য দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা দায়ের করতে হয়, কিন্তু একটা ফৌজদারি মামলাও তিনি দায়ের করতে পারেন। তখন ওই দখল ফিরে পাওয়ার জন্য বেদখলের তারিখ হতে 2 মাসের মধ্যে ওনাকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 145 ধারার মামলা দায়ের করতে হয়। তাহলে আপনি জেনে রাখবেন যে 145 ধারার মামলা বেদখলের হুমকি দিলে, বেদখল এখনো হন নাই, বেদখলের কি দিছে, হুমকি দিলেও করা যায়, আবার বেদখল হলেও করা যায়। এখন তাহলে শুনেন যে 145 ধারার মামলাটা হচ্ছে অনেকটা আমাদের, আপনারা মোটামুটি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন স্পোর্টস দেখেছেন, দেখবেন যে মাঠের মধ্যে যখন ব্যথা পায়, তো ব্যথা পেলে তাৎক্ষণিক ভাবে সে যাতে খেলা চালিয়ে নেওয়ার জন্য একটা স্প্রে করে পায়ে হাতে, যেখানে ব্যথা পেলে ম্যাজিক স্প্রে, যাতে ওই মুহূর্তে তার ব্যথা নাশক হিসেবে কাজ করে, ওই মুহূর্তে সে খেলতে পারে। কিন্তু আলটিমেটলি আপনি যখন মাঠের বাইরে গেলেন, ওই স্প্রে দিয়ে কিন্তু পরের ম্যাচ আর খেলা যাবে না, তখন আপনার কিন্তু মানে স্থায়ী ট্রিটমেন্ট নিতে হয়। তো অ্যাকচুয়ালি জমির দখল রিলেটেড এই যে যে প্রতিকারটা, এটা আলটিমেট প্রতিকার হচ্ছে দেওয়ানি মামলা। কি মামলা? দেওয়ানি মামলা। কিন্তু আপনি আপাত একটা দ্রুত প্রতিকার পাওয়ার জন্য আমরা দখল বা এই রিলেটেড মামলার জন্য আমরা দায়ের করব ফৌজদারি কার্যবিধির কত ধারার মামলা, 145 ধারার মামলা। তাহলে আমি, আপনার মনে রাখতে হবে যে 145 ধারার মামলা বেদখল হলেও করা যায়, আবার কি বেদখলের হুমকি দিলেও করা যায়। এদের ওয়াইজ মানে ফর ওয়াইজ ডিসিশনের জন্য আমরা যে চেষ্টা করতে পারি, প্রথমে 145 এ ফৌজদারিতে আমরা মামলা করে দেন আবার মানে উইদিন টাইমে আমরা আবার এসআরে মামলা করতে দেওয়ার নিয়ম, তাই তো? আচ্ছা দেখেন না, দেখেন, স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে এবং তার ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 ধারায় আন্ডারলাইন করেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের, আমরা এই কথাটাও ভুল, এটা কোর্টে প্রচুর লেখা হয়, প্লাস আমরাও লিখে থাকি, ফৌজদারি কার্যবিধি আইনের হয় না, ফৌজদারি কার্যবিধি। কারণ বিধি মানেই হচ্ছে আইন, তাহলে অ্যাকচুয়ালি ভাষা হচ্ছে এরকম, ফৌজদারি কার্য আইন আইনের, বুঝতে পারছেন? তো যাই হোক, 145 ধারায় প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত হতে হবে। 1 নাম্বার দেখেন, পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা। আমি একটু বলে দিই, 145 ধারার আদেশ একতরফা ভাবে দেওয়া যায় না, অবশ্যই অপরপক্ষরে কি করতে হবে, শুনতে হবে। এবং 145 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়েও দেওয়া যায় না। একটু দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, আন্ডারলাইন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে, এটা গোল দেন, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং গোল দিবেন, স্ব উদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারেন। এটার অর্থ কি? ম্যাজিস্ট্রেট নিজে নিজে যদি ভাবে যে বিধিকারে বেদখল করা হয়েছে, উনি নিজে নিজে পদক্ষেপ নিতে পারবে না, ওনার কাছে কারো এসে আবেদন করতে হবে, বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে যে 145 ধারা মামলা স্বপ্রণোদিত হয়ে করা যাবে কিনা, মানে আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারবে না। 145 ধারা জারির জন্য 2টি আবশ্যিক শর্ত হলো, এটা আপনাদের ওই পুরাতন বইতে নেই, বাট আমি লিখে দিয়েছিলাম যে এটা বিরোধটা থাকতে হবে ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা, এবং উক্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের কি থাকা, সম্ভাবনা থাকা। বিরোধটি ভূমি অর্থাৎ জমি, জলাশয় এর সীমানা ইত্যাদি সম্পর্কে হতে হবে। এখানে একটু লিখবেন যাদের পুরাতন বই তারা, এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে অন্যান্য উৎপাদিত দ্রব্য বা এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 145 ধারায় জমি বা পানি বলতে কি কি বুঝাবে, কি কি বুঝাবে না। দালান বুঝাবে, বাজার বুঝাবে,
মৎস্য খামার বোঝাবে, ফসল বোঝাবে, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য বোঝাবে, এইরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশও কি হবে, অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছেন? জমি বা পানি বলতে এখানে খাজনা ও লভ্যাংশও কি হবে, অন্তর্ভুক্ত হবে। এখন আমাদের লিখিত পরীক্ষায় এই 145 নিয়ে আপনার সমস্যামূলক প্রশ্ন আসে। কিভাবে? যে অমুক একটা স্থাবর সম্পত্তির মালিক দীর্ঘদিন ধরে বসবাস করতে, হঠাৎ এসে অমুক 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 তারে বেদখল করছে, এখন সে গিয়ে 145 ধারার মামলা করছে এত তারিখের মধ্যে, এখন আদালত তারে কি প্রতিকার দিতে পারে। তো এখানে একটা জিনিস আমরা একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, দখলদার নির্ধারণ 145-এর সাবসেকশন কত? 4। যাদের বইতে লেখা নাই তারা একটু লিখে রাখেন যে দখলদার নির্ধারণ তীর চিহ্ন দিয়ে লেখেন 145-এর সাবসেকশন কত? 4। 145 ধারার আদেশের অব্যবহিত গোল দিবেন পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখল বলে মনে করবে। একটু শুনেন, 145 ধারার মামলা করার পরে ম্যাজিস্ট্রেট তদন্ত করে বা অনুসন্ধান করে যে সর্বশেষ ওই জমিতে মামলা করার সর্বশেষ ওই জমিতে 2 মাসের মধ্যে যে দখলে ছিল তারই প্রকৃত দখলকার কি মনে করবে। এটাই বলছে 145-এর কততে? 4। আমি একটু, সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন। ধরেন বিথিকারে একজন বেদখলের হুমকি দিছে, আরিফ সাহেব বেদখলের হুমকি দিছে, বিথিকা কি 145 ধারা মামলা করতে পারবে কিনা বলেন? পারবে। তখন আদালত ওই যে যে আপনার এসিল্যান্ডে কি দেয়, তদন্ত করতে দেয় বা প্রতিবেদনের জন্য দেয়। এখন এসিল্যান্ড যদি তদন্ত করে দেখলো যে বিথিকাই 2 মাসের মধ্যে বিথিকাই দখলে আছে, তাহলে প্রকৃত দখলকার হিসেবে আদালত কারে মনে করবে? বিথিকা। বুঝতে পারছেন? যদি এরকম হয় যে অলরেডি আরিফ সাহেব এসে বিথিকারে বেদখল করে ফেলেছে, তাহলে বিথিকা বেদখল আর কতদিনের মধ্যে মামলা করবে? 2 মাস। এবং আদালত যদি ওই এসিল্যান্ডের প্রতিবেদনে যদি দেখে যে বিথিকারে 2 মাসের মধ্যে কি করা হয়েছে, বেদখল করা হয়েছে, তাহলে কাকে প্রকৃত দখলকার মনে করবে? বিথিকাকে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি তো প্রথমেই বললাম যে 145 ধারার মামলা বেদখলের হুমকি দিলেও করা যায়, আবার কি বেদখল করলেও করা যায়। আচ্ছা, বাস্তবে থাক না না থাক বইতে আছে, ঠিক আছে। বাস্তবে না থাকলে প্রয়োগ করতে হবে। আপনারা তো দুর্বল। দুর্বল কেন? যে জজ সাহেবরা, আমাদের গোপালগঞ্জের প্রেক্ষাপট বলি, যে জজ সাহেবরা উকিল সাহেবকে বেশি কথা বলে আর অন্যান্য উকিলরা দাঁত বের করে হাসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যে কোনো জায়গার জজ সাহেবরা ম্যাজিস্ট্রেটরা উকিলকে কাছে ধরা, তারা যেভাবে বলবে, উকিলরা যেভাবে বলবে জজ সাহেবকে তাই করতে হবে। কিন্তু এই মর্মে আপনাদের জোট এক হতে হবে। আমি একরকম একজন তেল দিয়ে বেরোলাম, একজন ই করলাম, তাহলে তো 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 সুযোগ নিবেই। এ হচ্ছে কথা। ঢাকা দশ করে যে হুম। বিচারকের against তখন জি। কি করে তারা ই করে এসেছে। উকিলকে কি মূল্যায়ন, এটা হাইকোর্ট ডিভিশনে গিয়ে মাঝে মধ্যে বসে থাকবেন, যায় দেখবেন, দেখবেন যে যে জাস্টিস বিচার করতেছে সে কিছুক্ষণ পর পর ওই কোর্টে যে সিনিয়র বসা আছে তারে জিজ্ঞেস করে যে স্যার লানেট বা সিনিয়র, এই রিলেটেড কোনো রুলিং আছে কিনা, এই রিলেটেড কোনো নজির আছে কিনা। তখন উনি কিন্তু ওই মামলার কোনো পক্ষ না, কিন্তু উনি দাঁড়াইয়ে পটপট করে বলতেছে স্যার এরকম একটা বিষয় আছে। বুঝতে পারছেন? তো যাই হোক, তো তাহলে ভালো উকিলরা কখনো জাস্টিস হয় না। দেখেন, তাহলে দখলদার নির্ধারণ আছে, উনি মনে করবে 145-এর কততে? 4-এ। এখন 145 ধারা যে আদেশ দিতে পারে, একটু দেখেন, উনি তো মনস্থির করলেন যে দখলকার 2 মাসের মধ্যে যে ছিল সেই হচ্ছে প্রকৃতকে দখলকার। এখন আদেশটা দিবে 145-এর 6-এ। 145-এর 4 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আইনগত পন্থায় তাকে, এটা একটু আন্ডারলাইন করে, আইনগত পন্থায় উচ্ছেদ না হওয়া পর্যন্ত, গুরুত্বপূর্ণ কথা, কেউ একটু ই করেন না, আইনগত পন্থায় কি উচ্ছেদ না করা পর্যন্ত সেই পক্ষকে আহ, দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে উক্ত দখলে
সকল প্রকার ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে আদেশ প্রদান করবে এবং বলপূর্বক আন্ডারলাইন করবেন বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল গোল দিবেন, পুনর্বহাল করতে পারবেন। একটু বুঝাই। একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে পীঠিকা ওনার জমিতে দীর্ঘদিন ধরে আছে, আরিফ সাহেব ওনারে বেদখলের হুমকি দিছে, তাহলে পীঠিকা গিয়ে মামলা করছে, কি মামলা? 145 ধারা। আদালত নির্দেশ দিবে তদন্তের, তদন্তে যদি পাওয়া যায় যে পীঠিকাই দখলে ছিল, তাহলে পীঠিকাকে দখলকার মনে করবে 145-এর 4-এ, আর পীঠিকাকেই আদালত বলবে যে আপনি দখলে থাকেন যতদিন পর্যন্ত আপনি আইনগত পন্থায় উচ্ছেদ না হচ্ছে। এটা বলতেছে 145-এর কত? 6। বুঝতে পারছেন? তাহলে দখলকার মনে করতেছে 145-এর 4-এ, আর তারে থাকতে বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি আইনগত পন্থায় বেদখল না হচ্ছেন। এটা কত? 145-এর 6। বুঝছেন? আবার যদি এরকম হতো, লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ, যে পুনর্বহাল গোল দিতে বলছিলাম। পীঠিকারে 2 মাসের মধ্যে বেদখল করছে, মানে পীঠিকার এখন দখলে নাই, তাহলে দখলে আছে কি? আরিফ সাহেব। পীঠিকা গিয়ে 145 ধারার মামলা করছে, আদালত তদন্ত প্রতিবেদনে পেল যে 2 মাস পূর্বে দখলে ছিল কে? পীঠিকা, বাট বর্তমানে আছে কি? আরিফ। তাহলে আরিফ সাহেবরে উচ্ছেদ করে পীঠিকাকে ফেরত দিবে। এই যে লাস্টের লাইন, বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল পুনর্বহালে করতে পারবে। তাহলে এই জায়গায় আরিফ সাহেবরে উচ্ছেদ করে দখল ফেরত দিবে কারে? পীঠিকাকে, এবং বলবে যে আপনি দখলে থাকবেন ততদিন যতদিন পর্যন্ত আপনার আইনগত পন্থায় বেদখল করা না। বুঝতে পারছেন? 145-এর 6। এখন জি, তাহলে এই 145-এর 6-এ আইনগত পন্থায় বেদখল বলতে কি বোঝানো হচ্ছে? এছাড়া একটা 9 ধারা হলো যে দখল না না না, আইনগত পন্থায়, শুনেন, আইনগত পন্থায় বেদখল মানে হচ্ছে যে আপনারে দেওয়ানি মামলার মাধ্যমে উচ্ছেদ না করা পর্যন্ত। কিসের মাধ্যমে? দেওয়ানি মামলার মাধ্যমে উচ্ছেদ না করা পর্যন্ত। বুঝতে পারছেন? এখন আপনাদের একটা মজার জিনিস বলি, সেটা হলো যে যদি কাউকে 145 ধারার মামলায় যদি কাউরে এই যে উচ্ছেদ করা হয়, এই যে আরিফ সাহেবরে উচ্ছেদ করে দখল ফিরাই দিল কারে? পীঠিকারে। তাই না? আরিফ সাহেব কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবে না। কেন পাবে না জানেন? কারণ জি স্যার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায় বলা হয়েছে যে আইনগত পন্থা ব্যতি রেখে যদি বেদখল করা হয়, তাহলে আরিফ সাহেবের এই জায়গায় বেদখল করছে তো কে? ম্যাজিস্ট্রেট। তো এই জায়গায় উনি 9 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবে না। উনি যদি বিচারকে অ্যাকচুয়ালি উচ্ছেদ করতেই চায়, তাহলে ওনাকে মামলা করতে হবে নির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 43 ধারায়। তো জেনে রাখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 145 ধারার মামলায় যে হারে, সরি, ফৌজদারি কার্যবিধির 145 ধারার মামলা যে হারবে, সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মামলা করে কোনো প্রতিকার পাবে না। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এখন শুনেন। আচ্ছা, এখন একটু শুনেন ভাই। তাহলে আমার সাবসেকশন মনে রাখতে হবে 145-এর 4 আর কত? 145-এর 6। 4-এ হচ্ছে পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে দখলে ছিলেন তারা দখলকার মনে করবেন, বিবেচনা করবেন 145-এর কত? 4। আর তারে তার দখল বুঝাই দিবে বা ফেরত দিবে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল না হচ্ছে। এটা কত? 145-এর 6। ধন্যবাদ। আমরা প্রায় শেষের পথে, একটু দেখতে হবে, একটু ধৈর্য ধরেন, আর 10-15 মিনিট লাগবে। যে সত্যের প্রশ্ন বিবেচনা করবে না, 145 ধারার মামলায় কোন প্রকার সত্য দেখার সুযোগ নাই। এই জায়গা দেখতে হবে যে দখলে ছিল কিনা, বেদখল হয়েছে কিনা। এইটা এই জায়গা কার দলিল আছে, কি আছে, এটা দেখার কোনো কি নাই, সুযোগ নাই। জোবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 ডিএলআর এডি 31 মামলায় বলা হয়েছে 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট সত্যের প্রশ্ন নির্ধারণ করবে না। মালিকানা বিরোধ নির্ধারণ করা 145 ধারা কার্যক্রমের আওতা বহির্ভূত। সুতরাং 145 ধারায় যিনি দখলে ছিল তাকেই দখল অর্পণ করবে।
কে দখলের অধিকারী বা উক্ত সম্পত্তিতে কার সত্ত্ব আছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ 145 ধারায় নাই। প্রকাশ জেনে রাখা ভালো। দেখেন, এটা আপনাদের পুরাতন বইতে নেই। বিরোধীয় বিষয়বস্তুর বা সেটার কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের গোল দিবেন, একটা কপি লটকিয়ে দিতে হবে। 145 ধারা আদেশের কয়টা কপি লটকিয়ে দিতে হবে? একটা কপি। জি, 145 ধারা যে আদেশ দিবে, আদেশ বলতে বুঝেন নাই যে কে দখলে থাকবে নাকি থাকবে না, এটার একটা লটকাই দিবে। কয়টা কপি? একটা কপি। জি, তারপরে দেখেন, হ্যাঁ 145 সাবসেকশন লেখার কোনো প্রয়োজন নাই, এমনি শুনেন। 145 ধারা অনুসারে, এই গতবারের প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটা এসেছে, 145 ধারার অনুসারে কার্যধারার কোনো পক্ষ মৃত্যুবরণ করলে, একটু শুনেন আমি একটু ব্যাখ্যা দিই। দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী বা বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হয়, কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি মারা গেলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই। বাদী মারা গেলে পক্ষভুক্ত হয়, তবে আপনি ফৌজদারি কার্যবিধির কোনো ধারায় পাবেন না। উচ্চ আদালতের নজিরে আছে যে বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হতে পারে। কিন্তু এই 145 ধারার মামলা আমি একটু আগে বললাম যেটা আধা দেওয়ানি এখতিয়ার, মানে নাম ফৌজদারি বাট স্বভাব চরিত্র কেমন? দেওয়ানি। তো এই জায়গায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তো একটু দেখেন যে 145 ধারা অনুসারে কোনো পক্ষ মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেট মৃতের প্রতিনিধিকে উক্ত কার্যধারার পক্ষভুক্ত করতে পারে এবং অতঃপর অনুসন্ধান চলমান থাকবে। তবে এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন ওঠে যে উক্ত মৃতের বৈধ প্রতিনিধি কে, সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা যাবে। বুঝেন নাই? আরিফ সাহেব মারা গেছে, এখন ওনার বৈধ প্রতিনিধি হিসেবে একজন দাবি করতেছে, পরে আবার আরো দুইজন আসছে, তাহলে উনার যারা বৈধ প্রতিনিধি সবাইকেই কি করা যাবে? পক্ষভুক্ত করা যাবে। তারপর একটু দেখেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু ধৈর্য ধারণ করেন, মানে আগামী দিনের আগে এটা শেষ করে দিই। 145 ধারার বিষয়বস্তুর কোন সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত বা প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত বা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারে এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটার বিক্রয় লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। যেটা আমার মনে রাখতে হবে এখানে, একেবারে লাস্টের লাইনটা দেখেন, মানে লাস্টের পয়েন্ট দুইটা। 145 ধারা কার্যধারার গোল দেবেন, যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট সাক্ষী হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারে। সবশেষের লাইনটা দেখেন, মানে উনি যে কোনো সময় যে কাউরে হাজির করার জন্য কি দিতে পারে? সমন দিতে পারে। দলিল হাজির করার জন্য দিতে পারে বা কোনো ব্যক্তিকে হাজির করার জন্য দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করেন প্রায় দেওয়ানি এখতিয়ার, কোয়াসি সিভিল জুরিডিকশন বলে। ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারা গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণশান্তি ভঙ্গ প্রতিরোধ করা। জবেদা খাতুন বনাম মমতাজ বেগম, 45 ডিএলআর। তো এখানে প্রচুর প্রশ্ন আসছে, আপনি একটু 146 ধারা দিয়ে লেখেন যে ক্রোক ক্রোক ও রিসিভার নিয়োগ। 146 ধারা দিয়ে লেখেন ক্রোক ও কি রিসিভার নিয়োগ, সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগ। সাধারণত যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে কে দখলে আছে এটা ম্যাজিস্ট্রেট নিশ্চিত হতে পারতেছে না, তাহলে সম্পত্তি ক্রোক করবে আর রিসিভার নিয়োগ করবে। আসমা কানম বলেন ক্রোক আর রিসিভার আর কত ধারায় আছে? ক্রোক আর রিসিভার আছে আর কত ধারায়? 85 ধারায়। আচ্ছা, তাহলে 145-এর যাবতীয় বিধিবিধান পড়লাম, 46-এ আছে ক্রোক ও রিসিভার নিয়োগ। একটু 147টা একটু লিখে রাখেন। 147 সংক্ষেপে কি লাগবে না তাই? আচ্ছা ঢুকবে না, মানে মাথায় না ঢুকলেও এই জিনিসটা আগামী দিন আর পড়বো না, একদিনে আগামী দিন পড়তে গেলে আবার আমার আলোচনা করতে হয়। 147 ধারাটা একটু স্টার্ট দিয়ে লেখেন যে জমি বা পানি
জমি বা পানি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রেও 145 ধারার মামলা করা যেতে পারে। স্যার এবার একটু বলবেন। লিখবেন যে জমি বা পানি ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রেও 145 ধারার মামলা করা যেতে পারে, তবে উক্ত ক্ষেত্রে সর্বশেষ 3 মাস উক্ত ব্যবহার অব্যাহত থাকতে হবে। মানে আমি আমার ভাষায় বললাম, ধারার ভাষা না, আমি একটু বুঝাই। যখন আপনারে বেদখল করতো, বেদখল হওয়ার কয়দিনের মধ্যে মামলা করবেন? 2 মাস। আর যদি আপনারে বেদখল করেন নাই, ধরেন মাসুদ ওনার প্রতিবেশীর জমির উপর দিয়ে হাঁটে, তাহলে ওই প্রতিবেশীর জমির উপর দিয়ে যদি মাসুদ অ্যাটলিস্ট 3 মাস হাঁটে, 3 মাস পরে গিয়ে যদি মাসুদকে বাধা দেয় যে মাসুদ তুমি আর এই জায়গাটা হাঁটতে পারবা না, তাহলে মাসুদ মামলা করতে পারবে। কত ধারা? 145 ধারা। বুঝেন নাই বোধহয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে সুখাধিকার অর্জিত হতে কত বছর লাগে? বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, আর সরকারি ক্ষেত্রে কত? আর 60 বছর। আপনার সুখাধিকার অর্জিত ধরেন হয় নাই, কিন্তু আপনি একটা জমির উপর দিয়ে অ্যাটলিস্ট কতদিন হাঁটেন? 3 মাস হাঁটলেই যদি হাঁটতে বাধা দেয়, তাহলে তাই কি মামলা করে দিবেন? 145 ধারা। বুঝেন নাই? তাহলে দেওয়ানি মামলা করতে হলে, সুখাধিকার করতে হলে আপনার 20 বছর হাঁটতে হবে বা 20 বছর পানি খাইতে হবে। আর ফৌজদারির ক্ষেত্রে কতদিন হলেই করা যাবে? 3 মাস। বুঝেন নাই? বুঝছি, কিন্তু এটা তো কাইন্ড অফ সুখাধিকারের মতো। হ্যাঁ, সুখাধিকারী তো। জি, 3 মাস। সরি, মাত্র হ্যাঁ। 3 মাস ব্যবহার করলে সেটাও ব্যবহার করতে হ্যাঁ, পারবে। জি। আচ্ছা, তো এটা একটা মানে একটু লিখে রাখেন তাহলে। বেদখল করলে কয় মাস? 2 মাস। আর আপনারা যদি ব্যবহার করতে বাধা দেয় সেই ক্ষেত্রে কয় মাস? 3 মাস। এটা মনে রাখেন। এটা কি বেসরকারি মানে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে দেখেন। আচ্ছা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 145 ধারা অনুসারে কার্যধারায় প্রতিপক্ষ মারা গেলে, গতবার প্রশ্ন আসছে মৃতের প্রতিনিধিরা কি হতে পারে? পক্ষভুক্ত হতে পারে। আর প্রশ্ন আমি পড়লাম না, এগুলা সব আপনারা পারবেন। ওই যে 46 তো আমি লিখেই দিছি। 48 ধারাটা একটু লিখে রাখেন, পুরাতন বইতে নাই। স্থানীয় অনুসন্ধান, স্থানীয় অনুসন্ধান, লোকাল ইনকোয়ারি। স্থানীয় অনুসন্ধানের আদেশ দেয় জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? স্থায়ী যদি পরীক্ষায় প্রশ্ন আসে, স্থানীয় অনুসন্ধানের আদেশ দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু করবে কে? অধস্তন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো লোকাল ইনকোয়ারি কত দ্বারা? আদেশ দিবে কে আর করবে কে? নির্বাহী। এবং মনে রাখবেন 144 থেকে 48 পর্যন্ত যত আছে সবার বিরুদ্ধে রিভিশন, সবগুলোর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। কার কাছে? দায়রা জজের কাছে। ঠিক আছে। এবং আরেকটা বলে দিই, 145 ধারা আদেশ যদি কেউ ভঙ্গ করে, তার আগে বলে দিই 145 ধারার আদেশের কোনো কার্যকাল নাই, যতদিন পর্যন্ত আইনগতভাবে বেদখল না হচ্ছে ততদিন থাকবে। আর 145 ধারা আদেশ ভঙ্গ করলে কত তার সে দণ্ডিত হবে? দণ্ডবিধির কত ধারায়? 188, ওই 144 এর মতো। 144-এও 188 দণ্ডবিধির, 145-ও দণ্ডবিধির কত? আর মনে রাখবেন মামলা কিন্তু 145-এ হয়, 46, 47, 48-এ হয় না। এই আর কি আমাদের বিস্তারিত।
চুয়াল্লিশ, আরে থামেন, 44 ভঙ্গ করলেও মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়, 45 ভঙ্গ করলেও মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায়। তো ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা পরীক্ষায় চলে যাব। অনেক পড়া হয়েছে আজকে, দিয়ে দেন। স্যার স্যার হ্যাঁ বলেন, স্যার 145 শুনি না কথা ভাই। স্যার 145-এর 8 ধারা যেটা বললেন স্যার, ওইটা আমার প্রিলি মাস্টারে যাবে স্যার 145-এর 9 আছে। এই বিষয়টা বুঝলাম না। 145-এর 8-9 দিয়ে আপনার কাজ নাই, মূল যে ফ্যাক্ট আছে এটা বোঝেন। আপনার কোনো সাবসেকশন মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট সাবসেকশন মনে রাখবেন 145-এর 4, 145-এর 6, তাও রিটেনের জন্য। জি স্যার। বুঝছেন? স্যার এটা মনে হয় আপডেট হয়েছে নাকি স্যার? আমার এখানে, আমার তো স্যার নতুন বই স্যার। সমস্যা নাই, কি কম পড়ছে? তো ঠিক আছে, ভালো থাকেন, আমরা পরীক্ষা দিব। আল্লাহ হাফেজ।